সবাইকে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি না? জি স্যার। তো পরীক্ষার প্রশ্নটা আমি শেয়ার করে দিব, পরে তোমরা তোমাদের মতো সময় মতো দিয়ে দিও। জি আর স্যার। যেগুলো টেস্ট নিচ্ছে ওগুলো রিভাইজ করতেছো তো, নাকি জাস্ট টেস্টই দিচ্ছ? স্যার। রিভাইজ টেস্ট করা হচ্ছে তো পড়াগুলো? জি স্যার, শুরু করছি তো স্যার। রিভাইজ করতে হবে কিন্তু, হ্যাঁ। রিভাইজ না দিলে কিন্তু আবার শুধু টেস্ট দিয়ে তো কাজ হবে না। টেস্ট নেওয়াটা এখানে মুখ্য উদ্দেশ্য না, তাই না? বিষয়গুলোকে জি স্যার। জাস্ট রিভাইজ করাটাই হচ্ছে আমাদের কাজ। তো একটু পড়তে হবে কিন্তু। আচ্ছা, তো আজকে আমাদের পড়া শুরু হচ্ছে ইনভার্সন অফ অনলি ফর কন্ডিশনাল নেগেটিভের এখানে। সো আমরা এর আগে পড়েছি, আমরা ফোকাসিং অ্যাডভার্বসের বিষয়গুলো আশা করি আলোচনা করেছিলাম, তোমরা বুঝেছো ভালো করে, যেখানে স্কার্সলি, হার্ডলি, হ্যাঁ, এগুলো কিভাবে তৈরি হয় বা কিভাবে আসলে সেন্টেন্সের গঠনগুলো এসেছে সেগুলো এখানে কিন্তু দেখানো হয়েছে একদম ক্লিয়ার করে। তো যারা পড়েছো তারা আশা করি বুঝতে পারছো। এখন যেহেতু আমি একমুখী পড়ায় যাচ্ছি, তোমাদের কিন্তু বিষয়টাকে খেয়াল করে নিতে হবে, হ্যাঁ। তো যতটুকু পারা যায় খেয়াল করতে হবে, মানে একটা বড় বই, হ্যাঁ, পুরো ব্যাপারটা রিডিং পড়তে পড়তে গেলে গ্রামারের কতটুকু অংশ আমি আসলে পাচ্ছি বা নিতে পারতেছি সেটা হলো বড় কথা। এই যে আমরা যে অংশগুলো পড়বো সেগুলো রিভাইজের জন্য যে আমি টাইমটা দিচ্ছি, সেটা অবশ্যই একটু রিভাইজের টাইমটা দিচ্ছি যেহেতু, অতএব রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। যতটুকু পারা যায় রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। যেখানে না বুঝবা সেটা আবারও জিজ্ঞাসা করতে হবে না বুঝলে, হ্যাঁ। চুপচাপ থাকলে কিন্তু হবে না, এটা কিন্তু খুবই জরুরি। তো যাই হোক, আমরা শুরু করি। বলছে ইনভার্সন অফ অনলি ফর কন্ডিশনাল নেগেটিভ। ইনভার্সন মানে আমরা কি বলেছিলাম? উল্টানো স্যার। হ্যাঁ, মানে একটা জায়গা থাকবে, সেই জায়গাটাকে সাবজেক্টের পরে থাকলে সেটাকে উল্টে সাবজেক্টের আগে নিয়ে চলে যাওয়া, তাই না? এই সেন্সটাকে স্যার। বলতে আমরা বুঝেছিলাম। তাহলে এখানে কি বলেছে দেখো, যে হোয়েন উই ফর্ম নেগেটিভ কন্ডিশনাল এক্সপ্রেশন উইথ অনলি উই হ্যাভ টু ডু আ বিট মোর রিয়ারেঞ্জিং, মানে আরেকটু রিয়ারেঞ্জ করতে হবে। কিভাবে? দ্য এন্টায়ার কন্ডিশনাল ক্লজ, মানে কন্ডিশনাল ক্লজ আমরা জানি যেটা ইফ দিয়ে শুরু হয়, তাই না? কন্ডিশনাল জি স্যার। ক্লজ জয়েন্স অনলি ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, যে আমরা কি করি ওটাকে শুরুর দিকে নিয়ে যাই। মানে আমরা যখন অনলি দিয়ে ব্যবহার করব, এইটা আমাদের যে প্রিন্সিপাল ক্লজটা থাকে সেই প্রিন্সিপাল ক্লজটা চলে যাবে পরে, আর সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকে বা ইফ ক্লজ যেটা থাকে সেটা কোথায় আসবে? সেন্টেন্সের শুরুতে। শুরুতে চলে আসবে। শুরুতে। যে ইনভার্সন করলে কেমন হয় আর ইনভার্সন না করলে কেমন হয়। আবার শুধু ইনভার্সন শুধু ক্লজেরই হবে না, বরং যে প্রিন্সিপাল ক্লজটাকে আমি পরে নিয়ে যাব তার যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকেও কিন্তু সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। দেখো, তা সেটা বলতে দেখো যে উই হ্যাভ টু ডু আ বিট মোর রিঅ্যারেঞ্জিং। দ্য এন্টায়ার কন্ডিশনাল ক্লজ জয়েন্স অনলি ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা শুরুতে দিয়েছি অনলি দেওয়ার পর, তাহলে অনলি ইফ ইউ গো টু, যদি তুমি যাও, অ্যান্ড দ্য সাবজেক্ট ভার্ব অর্ডার চেঞ্জেস ইন দ্য মেন ক্লজ, তাহলে মেন ক্লজে সাবজেক্ট ভার্ব যে অর্ডার, সাবজেক্টের ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে উইল আই গো টু দ্য মুভি, মানে একমাত্র তুমি গেলেই আমি মুভি দেখতে যাব, তুমি না গেলে আমি যাব না। তাই এটা হচ্ছে ইনভার্সন ছাড়া, মানে নো ইনভার্সন, এবং এখানে এমফেসাইজ করছে প্রিন্সিপাল ক্লজটাকে। কিন্তু যদি আমি ইফ ক্লজটাকে এমফেসাইজ করতে চাই, তাই তো, তখন আমাদের কাজটা হয়ে যাবে এই ক্ষেত্রে যে আমি পুরো ক্লজটাকে উল্টাই ফেলবো, ক্লজটাকে নিয়ে চলে আসবো প্রথম দিকে, এবং পরবর্তী অপশনে কি দাঁড়াবে, যে আমি যে প্রিন্সিপাল ক্লজটাকে নিয়ে যাব সেই প্রিন্সিপাল ক্লজের সাহায্যকারী ভার্ব যদি থাকে সেটাকে আমার সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এইটা আমরা একটু খেয়াল স্যার, করবো। যেটা ইনভার্সন হবে ওটা কি নেগেটিভ হয়ে যাবে? হ্যাঁ, তখন ওই যে মানে আন্ডারলাইন মিনিংয়ে নেগেটিভ, মানে অনলি ইফ ইউ গো টু, শুধু যদি তুমিই যাও তাহলে আমি যাব, তার মানে কি? তার মানে কি তুমি গেলে তুমি আমি যাবো, তাহলে যাবো, যাবো না। তার মানে আমি আর অন্য থায় আমি যাব না, এরকম একটা সেন্স আসবে, নেগেটিভ সেন্স আসবে, এইটা আর কি। হ্যাঁ, বলছে জি আই স্যার। উইল অনলি হেল্প ইউ হোয়েন ইউ আস্ক ফর হেল্প। তাহলে অনলি হোয়েন ইউ আস্ক ফর হেল্প উইল আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, অন্যথায় নয়, তাই তো। দেয়ার আর অনলি লিভিং হিয়ার, দে আর অনলি লিভিং হিয়ার আনটিল দে ফাইন্ড আ নিউ হাউস। বলছে অনলি আনটিল দে ফাইন্ড আ নিউ হাউস আর দে লিভিং হিয়ার। তার মানে দেখো এই যে সাহায্যকারী ভাবটা কিন্তু সাবজেক্ট আগে চলে আসছে। এই গঠনটার ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো।
কমন এরর্স, কিছু কিছু এররে কি বলা হচ্ছে দেখো, নেগেটিভ অ্যাডভার্বস লিভ লটস অফ রুম ফর লিটল মিস্টেক্স। তো নেগেটিভ অ্যাডভার্বগুলোর ক্ষেত্রে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। দ্য মোস্ট কমন এরর্স আর ইউজিং ডাবল নেগেটিভস। অনেক সময় আমরা ডাবল নেগেটিভ করে ফেলি, কারণ কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো নিজেরাই নেগেটিভ। তাহলে আমি নিশ্চয়ই ওই সেন্টেন্সে আর নট বা নেভার বা এই জাতীয় নেগেটিভ ওয়ার্ড ইউজ করবো না। তাই বলছে নট ইউজিং ইনভার্সন হোয়েন স্টার্টিং আ সেন্টেন্স উইথ আ নেগেটিভ অ্যাডভার্ব। আবার যদি আমরা ইনভার্সন ইউজ না করি সেটাও কিন্তু আমাদের ওই অর্থটা দিবে না। অ্যান্ড মিস আন্ডারস্ট্যান্ডিং অর মিস ইউজিং দ্য নেগেটিভ অ্যাডভার্ব হার্ডলি, এবং নেগেটিভ অ্যাডভার্ব হার্ডলিকে হয়তো আমরা ভুলভাবে ব্যবহার করতে পারি। এখন যদি আমি বলি যে ছেলেটা কঠোর পরিশ্রম করে, এই ক্ষেত্রে কি আমি হার্ডলি ইউজ করব? যে না স্যার, দ্য না বয় ওয়ার্কস ওয়ার্ক হার্ডলি সো বলা হার্ড, যাবে? না স্যার। মানে না স্যার। এই সেন্টেন্সের মিনিংটা কি? এই সেন্টেন্সের মিনিংটা কি? ও কঠিন পরিশ্রম করে না ছেলেটা। মানে ছেলেটা পরিশ্রম করে না, মানে খুব জি একটা স্যার। পরিশ্রম করে না। দ্য বয় হার্ডলি ওয়ার্কস, আসলে সেন্টেন্সের মানে ইয়াটাও রিয়ারেন্সটাও ভুল আছে। আমরা জানি এই জাতীয় ওয়ার্ডগুলো কোথায় বসে? মূল ভার্বের আগে বসে, তাই না? তাহলে দ্য বয় হার্ডলি ওয়ার্কস মানে ছেলেটা কাজ করেই না, এরকম একটা মিনিং। কিন্তু যদি আমি বলতে যাই যে ছেলেটা কঠোর পরিশ্রম করে, তখন আমার হার্ডলি ইউজ করা যাবে না, তখন কি করতে হবে? হার্ড ইউজ। হার্ড ইউজ। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের রূপটা একই রকম হয়ে যাবে। আবার এই হার্ডি অ্যাডজেক্টিভ, এই হার্ডি হচ্ছে কি? অ্যাডভার্ব। আমি এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করেছি। আর যদি বলতাম দ্য বয় ইজ ভেরি হার্ড, মানে কি? কঠিন বা কঠোর, মানে মন কঠিন বা শরীর কঠিন, এরকম অর্থ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ইউজ কিন্তু। অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ইউজ। আর একটা হচ্ছে হার্ডলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বিয়াল ইউজ, এটা আমরা খেয়াল করব। ডাবল নেগেটিভস কীভাবে হয়েছে দেখো, ইন ইংলিশ উই জেনারেলি ক্যান নট ইউজ ডাবল নেগেটিভস। ইংরেজিতে কখনোই ডাবল নেগেটিভ ইউজ করা যাবে না, কারণ ডাবল নেগেটিভ ইউজ করলে সেটা আবার আলটিমেটলি পজিটিভ সেন্স চলে আসে আর কি। তাই বলছে হুইচ অকার হোয়েন টু নেগেটিভ এলিমেন্টস আর ইউজড ইন দ্য সেম পার্ট অফ সেন্টেন্স। উই মাস্ট রিমেম্বার দ্যাট হোয়েন উই ইউজ আ নেগেটিভ অ্যাডভার্ব we cannot further negate the sentence with no, not or another negative adverb, because the two negatives cancel each other out, making the sentence affirmative in the meaning. দেখো তাহলে দুইটা নেগেটিভ সেন্স আমাদের মিনিংটাকে পুনরায় অ্যাফার্মেটিভ করে দিতে পারে। অ্যাফার্মেটিভ তো দূরের কথা, ওটা আমরা ধরে নিব ওটা ভুল হয়েছে। যে ইউ শুডেন্ট আন্ডার নো সার্কামস্ট্যান্সেস চিট অন আ টেস্ট। তাহলে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এটা একটা নেগেটিভ, আবার শুডন্ট এটা একটা নেগেটিভ। তাহলে এখানে কি করে দিব? আন্ডার অ্যানি করে দিব, তাই না? আন্ডার অ্যানি সার্কামস্ট্যান্সেস, মানে ইউ শুডন্ট আন্ডার অ্যানি সার্কামস্ট্যান্সেস চিট অন আ টেস্ট। যে টেস্টে তোমার চিট করা ঠিক হবে না। বলছে দেয়ার আর সার্টেন সার্কামস্ট্যান্সেস আন্ডার হুইচ ইউ শুড চিট, যে কিছু পরিস্থিতি হতে পারে যেখানে তুমি চিট করতে পারো আর কি, তবে চিট করা ঠিক হবে না। আমরা অনেক সময় চিট করি না, সুযোগ পাইলেই চিটিংটা করেই ফেলি। আসলে পরীক্ষার হলে নকল করা, স্যাররা অনুপস্থিত থাকলে অন্য দেখে লেখা, এটা আলটিমেটলি নিজেরই ক্ষতি করে, যেটা আমরা আসলে ওই স্টুডেন্ট থাকা অবস্থায় বিষয়গুলো আসলে বুঝি না। হ্যাঁ, স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা ওগুলো বুঝিই না যে আসলে আমি কি ক্ষতিটা আমার করছি। পরবর্তীতে যখন বুঝি তখন আর তো কিছু করার নেই। হ্যাঁ, রেজাল্ট নিয়ে ধুয়ে তো আর পানি খাবো না আমি। তারপরে ইউ শুড আন্ডার নো সার্কামস্ট্যান্সেস চিট অন আ টেস্ট, তাহলে এটাকে আমি যদি নেগেটিভটা বাদ দিয়ে দিলাম, কারণ আন্ডার নো সার্কামস্ট্যান্সেস আমি নেগেটিভ একটা ফ্রেজ ইউজ করেছি। এবার বলতে দেখো স্কার্সলি তো নিজেই নেগেটিভ, তাহলে আমি কেন নট ইউজ করবো? অতএব আমি নটটা বাদ দিয়ে শুধু স্কার্সলি শব্দটি ইউজ করবো। এইভাবে ইউজিং ডাবল নেগেটিভস ফর এমফেসাইজ। তবে বলছে কি ডাবল নেগেটিভস আমরা ইউজ করতে পারি এমফেসাইজ করার জন্য, তবে সেটা রেটোরিক্যাল ইফেক্ট থাকবে। দেখো এখানে বলছে কি যে হোয়াইল উই শুড জেনারেলি অ্যাভয়েড ইউজিং ডাবল নেগেটিভস ইন আওয়ার স্পিচ অ্যান্ড রাইটিং, দেয়ার আর সার্টেন সার্কামস্ট্যান্সেস ইন হুইচ দে ক্যান বি ইউজড ফর অ্যান এমফ্যাটিক রেটোরিক্যাল ইফেক্ট, মানে জোর দেওয়ার জন্য বা সাহিত্যের যে আলংকারিক রূপ সেটার জন্য অনেক সময় আমরা এগুলোকে ইউজ করতে পারি। কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করব যে জেনারেল মানে ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করবো না। যে ওয়েল আই ডিডন্ট নট টেল হিম দ্য ট্রুথ, আই জাস্ট ডিডেন্ট টেল হিম দ্য হোল ট্রুথ। তাহলে আই ডিডেন্ট নট, তাহলে এটা কি আসলে রং ইউজ এক ধরনের, কিন্তু আমরা চেষ্টা করছি ওটা। অনেক সময় কবি সাহিত্যিকরা দেখা যাচ্ছে অনেক সময় সাবজেক্ট ভার্ব উল্টাপাল্টা করে ফেলে, তাই না? সেটা তাদের সাথে বা তাদের মতো করে বলছে। হাউএভার দেখো, হাউএভার দিজ আর ভেরি ইনফর্মাল কনস্ট্রাকশন, সো দে শুড অনলি বি ইউজড স্প্যারিংলি অ্যান্ড দে শুড নট বি ইউজড ইন ফর্মাল অ্যান্ড প্রফেশনাল রাইটিং অ্যাট অল, মানে আদল এগুলোকে ব্যবহার করা যাবে না। ঠিক আছে তো? তাহলে ডাবল নেগেটিভ একটা ভুল হতে পারে। এবার হচ্ছে ইনভার্সন না দেওয়ার ক্ষেত্রে,
আমরা যদি এই যে এই ফ্রেজগুলো ইউজ করি হার্ডলি, নেভার, সোনার, তাই তো, নো সোনার, স্কার্সলি, এক্ষেত্রে যদি সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে আসে সেটা যদি আমি ব্যবহার না করি তাহলে ওই সেন্সটা প্রকাশিত হবে না যেটা আমি আসলে প্রকাশ করতে চেয়েছিলাম। তা সেই কারণে ইনভার্সন না দেওয়াটা এক ধরনের ভুল। দেখো ইউ ক্যানটা আগে আসার কথা ছিল, তুমি পরেই বসিয়ে রাখছো। একইভাবে দেখো নেভার হি ডিড, তারপর নেভার ডিড হি, এটা হওয়ার কথা ছিল। তা এরকম সেন্সগুলোকে আমরা একটা মাথায় রাখবো যেন ভুল না হয়ে যায়। এই হার্ডলির ক্ষেত্রে বলা হয়েছে যেটা আগে বললাম যে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, মানে এটা ইনকারেক্ট নাকি? বলছে ফাইনালি আ কমন এরর ইজ মিসইউজিং অর মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য নেগেটিভ অ্যাডভার্ব হার্ডলি। Although many adverbs are formed by adding ly to the end of an adjective, this is not the case with hardly. তাহলে হার্ডলির ক্ষেত্রে আর ওই ly যোগ করে ওই অ্যাডভার্ব ব্যবহার করা যাবে না, এটা নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে আসবে। দ্য অ্যাডভার্ব ফর্ম অফ অ্যাডজেক্টিভ হার্ড ইজ অলসো হার্ড। দেখো হার্ডলি হাউএভার নেভার মিন ইন আ হার্ড ওয়ে। তাহলে হার্ডলি বলতে আমরা কখনোই কঠিনভাবে বা কঠোরভাবে বোঝাবো না, বরং হার্ডলি মানে কি অলমোস্ট নট, মানে কোনো কাজ হয় না বললেই চলে, নেগেটিভ সেন্স বোঝাবো। তাহলে এই ভুলটা আমরা করবো না আশা করি। এটা হচ্ছে নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে আর এটা কঠোর পরিশ্রম করা বোঝাচ্ছে। দেখো উইথ মাচ ইফোর্ট। হ্যাঁ, সি দ্য চ্যাপ্টার সেকশন অন রেগুলার অ্যান্ড ইরেগুলার অ্যাডভার্ব টু লার্ন মোর অ্যাবাউট অ্যাডভার্ব ফর্মস দ্যাট আর এক্সেপশন টু দ্য কনভেনশনাল রুলস অফ ইংলিশ, যেটা আগে আমরা দেখেছিলাম, তোমরা একটু অবশ্যই পড়ে নিবে। হুইচ নেগেটিভ অ্যাডভার্ব ডাজ নট মিন দ্য সেম অ্যাজ আদার থ্রি? কোনটা ডাজ নট বলতে ব্যবহার করা হয়? নেভার। নেভার। নেভার, তাই তো? হ্যাঁ, মানে কখনোই না। আর এগুলো তো তাও হালকা হতে পারে নাকি, মানে জি স্যার। কিছু কাজ করবে কিন্তু রেয়ারলি। না হওয়ার মতো। হচ্ছে হুইচ সেন্টেন্স শোজ কারেক্ট ইউজ অফ নেগেটিভ অ্যাডভার্ব বেয়ারলি? কোনটা? স্যার বি। স্যার বি নাম্বার। হ্যাঁ, মূল ভার্বের আগে আসবে, তাই না? আর তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? স্যার সি। ইনকারেক্ট, তাই তো? জি স্যার। কেন ওটা সি নাম্বারটা কেন ভুল ধরল না? এ নাম্বার। ও না স্যার, কোনটা কি হবে আসলে স্যার ইনকারেক্ট কোনটা? নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এ নাম্বার। এই নম্বরটা কোন সেন্সে বলো তো? স্যার নো সোনারের পর দেন আসে এখানে হয়ে। দেন আসবে, তাই ও তো? জি স্যার। THAN দেন। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস ইনভার্সন কারেক্টলি? কোনটার ইনভার্সন কারেক্টলি হয়েছে এখানে? রেয়ারলি হ্যাভ উই টেস্টেড সাচ ডেলিশিয়াস ফুড। এই নাম্বার এই স্যার। নম্বর, তাই তো? জি স্যার। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? স্যার সি নাম্বারটা। সি নাম্বার, তাই না? স্কার্সলিও নেগেটিভ, আবার এখানে একটা Not নট of negative. এই তো যাক, তাহলে একটু নলেজে আসছে যে বিষয়গুলো আসলে কিভাবে কি হয়। তাহলে আমরা এতক্ষণ ফোকাসিং অ্যাডভার্ব দেখলাম, যে আমরা বিশেষ করে নেগেটিভকে বা এমনি কোনো কিছুকে অনলি বা এই জাতীয় কিছু ফোকাসিং অ্যাডভার্ব দেখেছি যেগুলো খুব গুরুত্বের সহিত ব্যবহার করা উচিত। হ্যাঁ, যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল, হ্যাঁ, ভুল কিভাবে দূর করব ইত্যাদি ইত্যাদি, যে আমাদের মানসিকতা বা মনোভাব থাকে, এটা কিভাবে দূর করা সম্ভব। স্যার এই ছোট ছোট বিষয়গুলো। ছোট ছোট বিষয়গুলো ভেবে চিন্তেই তো তোমাকে আগাতে হবে, তারপরে তো তুমি পারফেক্টলি পারবা। তাছাড়া তোমার হঠাৎ করে ঘুম থেকে উঠে তুমি হ্যাঁ পেরে যাবা হয়ে যাবে বলো? না স্যার। আর 2-3 মাসে তুমি কোর্স করবা গ্রামারের, এগুলো তোমাকে শিখাই দিবে? না স্যার। বইয়ের ব্যতিক্রম কিছু নাই। হ্যাঁ, বইয়ের ব্যতিক্রম আমি কিছুই দেখি নাই। শিট টিট থাকে অনেক সময়, কোচিং টোচিং শর্টকাট দেয়। শর্টকাট শেখাটা কি আসলেই আমাদের জন্য উপকারী বলো তো? কোনো কিছু শর্টকাটে শিখে গেলাম? না স্যার। তো একটু পরিশ্রম করতে হবে। একবার একটা বিষয়কে ঠিক মতো বুঝে গেলে বাকিটা তো বুঝতে পারছো যে যা হবে তা এমনি বোঝা যাবে। হ্যাঁ, তো যাই হোক, এরপর আমরা কনজাংটিভ মানে কি? যেগুলো স্যার কনজাংশনের মতো কাজ করবে, যেটা আমরা আগেই দেখেছি, তাই না? যে কিছু কিছু অ্যাডভার্ব আছে যেটা
পূর্বের সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের অর্থগত বা আইডিয়াগত একটা কানেকশন তৈরি করাবে, হ্যাঁ, অর্থগত বা আইডিয়াগত একটা কানেকশন তৈরি করবে, সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, তো বলছে কনজাংটিভ অ্যাডভার্বস অলসো কল্ড লিঙ্কিং অ্যাডভার্বস অথবা কানেক্টিং অ্যাডভার্ব, যেগুলো আমরা কানেক্টরে পড়েছি এইচএসসি লেভেলে। হ্যাঁ, ওখানে কিছু কনজাংশন ব্যবহার হয়, ওখানে কিছু কানেক্টর ব্যবহার হয়, আবার কিছু কনজাংটিভ অ্যাডভার্বও ব্যবহার হয়, যেগুলো সরাসরি কানেক্টর নয়, ওরা অ্যাডভার্ব কিন্তু আসলে কানেকশনেরই কাজ করে থাকে। যার বলছে এগুলো হচ্ছে কি আ স্পেসিফিক টাইপ অফ কনজাংশন। কনজাংশনস আর ইউজ টু জয়েন টুগেদার ওয়ার্ডস, হ্যাঁ, ফ্রেজেস আর ক্লজেস। আমরা জানি সে তিন ধরনের বিষয়কে যুক্ত করে আসলে। কনজাংটিভ অ্যাডভার্বস আর স্পেসিফিকলি ইউজ টু কানেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। তাহলে আমরা জানি কনজাংটিভ অ্যাডভার্বগুলো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়ে কোন জাতীয় সেন্টেন্স হয় বলো তো? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, দুইটা Compound ইন্ডিপেন্ডেন্ট sentence. ক্লজ মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? কারণ দুটাই মোটামুটি মেন ক্লজ হিসাবে কাজ করবে। An independent clause also called a main clause contains a subject and a predicate and it expresses a full thought. In other words, it can stand on its own, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে নিজের অর্থ প্রকাশ করবে, অন্যের সাথে না থাকলেও চলবে, and make sense as a complete simple sentence. For example, Jane hadn't enjoyed the play, she didn't recommend it to her friend. দুইটা আলাদা আলাদা কিন্তু সেন্টেন্স, অতএব দুইজন আলাদা আলাদা ক্লজ। বলছে দিস এক্সাম্পল শোজ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। দ্য ফার্স্ট কন্টেন্স দ্য সাবজেক্ট জেন অ্যান্ড দ্য প্রেডিকেট হ্যাড নট এনজয়েড দ্য প্লে, while the second include the subject she and the predicate didn't recommend it to her friend. Each clause expresses a complete idea and makes sense on its own. However, they would sound more natural if they are connected. This is where conjunctive adverb come in. সো আমরা দেখেছি এখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স ইউজ করা হয়েছে। তাহলে দুটো সেন্টেন্স আলাদা আলাদা পড়লে যেমনটা লাগে, ওটাকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে আরও ভালো লাগবে। মানে অ্যাডভান্স রাইটিংয়ে কিন্তু সিম্পল সেন্টেন্সের চেয়ে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করা জরুরি, বুঝতে পারছো? তাই বলছে দেখো, এখানে যদি আমরা এখন দুটাকে আলাদা আলাদা না ভেবে যদি এরকম করতাম, যেহেতু তার খেলাটা ভালো লাগেনি, জেন হ্যাডন্ট এনজয়েড দ্য প্লে, দেয়ারফর সে কারণে শি ডিডন্ট রিকমেন্ড ইট টু হার ফ্রেন্ড, সেই জন্য সে খেলাটাকে তার বন্ধুর কাছে রিকমেন্ড করেনি। তাহলে দেয়ারফর দেওয়ার কারণে কি হয়ে গেছে? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে কিন্তু। তাহলে যে দেয়ারফরটা কি? এক ধরনের কনজাংটিভ অ্যাডভার্ব। এভাবে দেয়ারফর, সো, অ্যাজ এ রেজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, নেভারথলেস, এরকম অসংখ্য কনজাংটিভ অ্যাডভার্ব রয়েছে যারা কি করে দুটো ক্লজকে যুক্ত করে। স্যার বিকজ দিলে হতো না স্যার, এখানে দেয়ার ফর না, বিকজ দিলে হবে না, বিকজ তো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। ওটা হচ্ছে বিকজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাজ, সিন্স, বিকজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই জন্য কনজাংশনগুলো আমাকে জানতে হবে। আমরা তো এখনো কনজাংশনে আসিনি, শুধু তো অ্যাডভার্বের মধ্যে পড়ে আছি নাকি? দেখো আমাদের প্রায় 400 পেজ শেষ হয়ে গেছে, এখনো আমরা 500 পেজ শেষ করতে পারিনি, বুঝতে পারছো? বইয়ের 426 পেজে আমরা আছি, ধরলাম 400 পেজ, এখনো আমরা মানে অ্যাডভার্বেই পড়ে আছি। হ্যাঁ, কত গভীরভাবে আলোচনা করা হয়েছে। যদিও সকলের কাছে বইটা খুব এনজয়েবল মনে হবে না, যে অনেক বেশি বলা হয়েছে এখানে, নাকি? একটু বেশি বেশি স্যার ফার্স্টের দিকে তো কেমন লাগছিল, এখন স্যার ভালোই লাগে পড়তে। হ্যাঁ, মানে বেশি বেশি তার যখন মনে হবে তখন আর থাকার দরকার নেই। হ্যাঁ, স্যার একটু বেশি বেশি পড়াচ্ছে, একটু বেশি বেশি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে এই যে জিনিসগুলো কত সূক্ষ্মভাবে তোমাকে বোঝাচ্ছে, এইরকম বইটা বললাম তো, আমি অনেক বই পড়েছি গ্রামারের, কিন্তু এই বইটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। হ্যাঁ, আমি এই জন্য তোমাদেরকে রিকমেন্ড করছি বা বলছি, ধৈর্য থাকলে একটু বইটা পড়ো, তাহলে ইংরেজির ব্যাপারটা বুঝতে পারবা। হ্যাঁ, দেখো বইগুলো পড়েছি বলে মোটামুটি তোমাদের পড়ানোর সাথে সাথে কিন্তু আমার অগ্রিম আইডিয়া হয়ে যাচ্ছে এরপরে কি কি আছে, এরপরে কি উদাহরণ আসতে পারে, কোন জিনিসটা মানে আমার মুখস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, বুঝতে পারছো বিষয়গুলো? তাই বলছে পাংচুয়েটিং দ্য ক্লজেস। দেখো আমরা অনেক সময় পাংচুয়েশন ইউজ করি না, সেটাও চোখ দিয়ে দেখাই দিয়েছে, মানে চোখে হাত দিয়ে দেখাই দিচ্ছে বা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে প্লিজ আমরা অনেক সময় পাংচুয়েশন করি না। কোথায় সেমিকোলন, এখানে দেখো আমরা কি ইউজ করেছি বলতো? সেমিকোলন ইউজ করেছি। আমরা তো সেমিকোলন সেন্টেন্স ইউজই করি না অনেক সময়। বলছে উই জয়েন, হোয়েন উই জয়েন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস উইথ আ কনজাংটিভ অ্যাডভার্ব, যদি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করি সেখানে কিন্তু আমরা সেমিকোলন ইউজ করি না, কিন্তু যখন কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করি তখন কিন্তু সেমিকোলন ইউজ করতে হয়। দে আর ট্রেডিশনালি সেপারেটেড উইথ আ সেমিকোলন অ্যাজ ইন আওয়ার অ্যাবাভ এক্সাম্পল। এখানে
it is also acceptable to use a period and to keep them as two discrete sentences. Either way, the conjunctive adverb typically begins the second clause followed by a comma. কি বললো কথাটা বুঝতে পারছো? এখানে যেটা বলা হলো, আমি একটু কপি করে নিই ওটা। এই যে এখানে যে জিনিসটা বলা হলো দেখো, আচ্ছা কপি তো হবে না মনে হচ্ছে, কপি হবে না, হচ্ছে না। আচ্ছা আমি একটা সেন্টেন্স লিখি, বলা হচ্ছে এই কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে আমরা সেন্টেন্সকে দুইভাবে লিখতে পারি। যেমন হি ডিড নট স্টাডি ওয়েল, therefore he could not do well in the এক্সামিনেশন। তাহলে এটা কি আমরা সেমিকলন এবং পরে কমা ইউজ করে কিন্তু ব্যবহার করেছি, ঠিক আছে তো? আবার বলছে এটাকে যদি আমরা মনে করি দুইটা আলাদা আলাদা ক্লজকে এখানে আমরা ফুল স্টপ দিয়ে, মানে পিরিয়ড মানে কি ফুল স্টপ, এখানে আমি চাইলে পারি এখানে ফুল স্টপ দিয়ে দেয়ারফর কে টিটা বড় হাতে দিয়েও ব্যবহার করতে পারি, এখানে কিন্তু এখানে কমাটা থাকবেই। তাহলে এই দুইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা কি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো? না স্যার, এখানে বলতে পারবো, কারণ কি এখানে দুইটা সেন্টেন্স স্যার, কিন্তু আলাদা 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 হয়ে গেছে, দুইটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। তাই বলতে তাকে এই যে আবারও বলছে দেখো যে when we join two independent clauses with a conjunctive adverb, they are traditionally separated with a comma, semicolon sorry, it is also acceptable to use a period, মানে ফুল স্টপ ব্যবহার করাটাও অ্যাকসেপ্টেবল, অ্যান্ড কিপ দেম অ্যাজ টু ডিসক্রিট সেন্টেন্সেস, মানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হিসেবে আমরা এদেরকে তৈরি করতে পারি। তবে কি বলছে, আইদার ওয়ে দ্য কনজাংটিভ, আমরা যেভাবেই ব্যবহার করি না কেন, দ্য কনজাংটিভ অ্যাডভার্ব টিপিক্যালি বিগিনস দ্য সেকেন্ড ক্লজ। তাহলে সেকেন্ড ক্লজটা কি শুরু করেছে না, এও দেখো সেকেন্ড ক্লজ শুরু করেছে, এও সেকেন্ড ক্লজ শুরু করেছে, কিন্তু কি বলছে ফলোড বাই আ কমা, কিন্তু এদের পর একটা কমা থাকতে হবে। We will examine alternate placement of the adverb later in the section. However, we cannot separate the two clauses using a comma. কিন্তু আমরা এইভাবে কমা দিয়ে এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স লিখতে পারবো না, এটা ভুল। যে আগেরটা লিখলাম দিয়ে কমা দিয়ে আবার দেওয়ার পর তারপরে কমা দিয়ে, এটা হবে না। হয় আমাকে কি করতে হবে, সেমিকোলন কমা এই দেওয়ার পর তারপরে কমা, অথবা ফুল স্টপ দেওয়ার পর কমা তারপর দ্বিতীয় ক্লজ, আর না হলে যে আমরা যদি এইভাবে ইউজ করে থাকি কমা দিয়ে তাহলে ভুল হবে। তাই বলছে ইফ উই চুজ টু সেপারেট দ্য টু ক্লজেস উইথ আ পিরিয়ড উই মাস্ট রিমেম্বার টু ক্যাপিটালাইজ দ্য কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে এই যে এখানে যদি আমি ক্যাপিটালাইজ না করি তাহলে সেটাও ভুল হবে, দেখো সেটাও বলে দিচ্ছে। সিন্স ইট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন আ নিউ সেন্টেন্স, ফর দ্য সেক অফ কনসিস্টেন্সি উই উইল ইউজ সেমিকলন ইন অল দ্য এক্সাম্পলস বিলো। তবে এখানে ফুল স্টপের চেয়ে সেমিকলন ব্যবহার করাটাই ভালো, কারণ একটা ফ্লো থাকে আর কি, হ্যাঁ, এর যে মানে কোহেরেন্সটা, সেই কোহেরেন্সটা আরও ভালো হয়, থেমে যেতে হয় না, ফ্লোটা ভালো থাকে, স্মুথলি আমরা সেন্টেন্সটাকে পুরোটা এক নিঃশ্বাসে পড়তে পারি। এই কথা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? চুজিং আ কনজাংটিভ অ্যাডভার্ব, তাহলে এখন কিভাবে আমরা ব্যবহার করব? বলছে দেয়ার আর ম্যানি কনজাংটিভ অ্যাডভার্ব, টু চুজ দ্য রাইট ওয়ান উই মাস্ট কনসিডার দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লজ। তাহলে এই ক্লজ আর এই ক্লজের মধ্যে সম্পর্ক কি সেটা আমাকে আগে বুঝতে হবে, তারপরে আমি কনজাংটিভ ক্লজ অ্যাডভার্বগুলোকে ব্যবহার করতে পারবো। দ্য সেকেন্ড ক্লজ ইজ আর, দেখেন বলছে তাহলে দ্য সেকেন্ড ক্লজ ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট ক্লজ। তাহলে এই ক্লজটা হচ্ছে কি এই ক্লজের আমাদের রেজাল্ট, তাহলে এটা হচ্ছে আমাদের কারণ আর এটা হচ্ছে আমাদের ফলাফল। তাহলে কারণ সেন্টেন্সের পরে যখন আমি ফলাফল সেন্টেন্স ব্যবহার করব তখন তার পূর্বে আমি ফলাফল নির্দেশক যে ক্লজগুলো কনজাংটিভ অ্যাডভার্বগুলো সেগুলো ইউজ করবো, যেমন দেয়ারফর, কনসিকুয়েন্টলি, সো, অ্যাজ এ রেজাল্ট, এই জাতীয় বিষয়গুলো। বলতে জেন hadn't enjoyed the play and that is the reason, আর এটাই হলো কারণ that she did not recommend it to her friends. So when we connect the two clauses we choose a conjunctive adverb therefore that makes this cause effect relationship clear, মানে কার্যকারণ সম্পর্ক বলা হচ্ছে। cause effect relation মানে হচ্ছে কার্যকারণ সম্পর্ক, মানে আগেরটা ছিল কারণ, পরেরটা হচ্ছে আমাদের ফলাফল। Think about how the relationship between these two clauses is different from the previous example. এবার যদি এটা হয় Jane hadn't enjoyed the play, she recommended it to her friend, তাহলে কি দুটো কি একরকম হলো বলো তো? না স্যার, তাহলে এটা বিপরীত সেন্স হলো। তাহলে বিপরীত সেন্স হলো, যেমন আমি এখানে কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন বললাম এখানে হচ্ছে therefore, so, consequently, as a result, that is why,
এইগুলো। আর একটা হচ্ছে নেভারদিলেস, নট উইথস্ট্যান্ডিং, ঠিক আছে? তাহলে নেভারদিলেস, নট উইথস্ট্যান্ডিং, হাউ এভার, এইগুলো হচ্ছে কিন্তু সমগোত্রীয় এক্সাম্পল, আর এটা হচ্ছে বিপরীত এক্সাম্পল। তা সেটা কিন্তু এখানে বলা আছে। দেখো, যেহেতু আগেরটা ছিল একটা ঘটনা, পরেরটা তার বিপরীত, অথবা আমাকে নিশ্চয়ই বিপরীত ব্যবহার করতে হবে, নেভারথলেস। হ্যাঁ, এইখানে দেখো দিয়েছে, যেমন রেজাল্ট বোঝাতে আমরা অ্যাকর্ডিংলি ইউজ করব, কম্পারিজন বোঝাতে কম্পারেটিভলি ইউজ করব, কন্ট্রাস্ট বোঝাতে কন্ট্রারিলি ইউজ করব, অ্যাডিং ইনফরমেশন বলতে অলসো বা টু ইউজ করব, অ্যাডিং স্ট্রঙ্গার ইনফরমেশন বলতে আমরা ফার্দার ইউজ করব, আনএক্সপেক্টেড রেজাল্ট বলতে নেভারথলেস ইউজ করব। এইভাবে দেখো অ্যাজ এ রেজাল্ট, এই যেখানে যেটা হচ্ছে রেজাল্ট বোঝাতে কি, দেখো আমি যেগুলো কয়েকটা বললাম আর কি, যেমন অ্যাকর্ডিংলি, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ার ফর, দাস, এগুলো হচ্ছে আমাদের রেজাল্ট। কম্পারিজনে কি, কম্পারেটিভলি, ইকুয়ালি, লাইকওয়াইজ, সিমিলারলি। কন্ট্রাস্ট বোঝাচ্ছে হাউএভার, দেখো এই যে হাউএভার বলেছি, কনভার্সলি ইত্যাদি ইত্যাদি, কন্ট্রাস্ট। এই যে আমাদের কনজাংটিভ অ্যাডভার্বগুলো, এই অ্যাডভার্বগুলো তোমরা একটু বাসায় সুন্দর করে দেখে নেবা কিন্তু, ঠিক আছে? তো এখানে রেজাল্ট দিয়ে কিছু অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। দেখো, when the second clause is a result of something that happens in the first clause, we have a few options, one is therefore, বলছে কিছু আছে তার ভিতরে therefore একটা অপশন। তার বলছে এখানে we can also use accordingly, as a result, consequently, hence, thus, এরকম আরও আছে, interchangeably with therefore, for the meaning of the sentence remains the same, কিন্তু সেন্টেন্সের মিনিং কিন্তু একই থাকবে। দেখো, hence মানে সে কারণে, অ্যাজ এ রেজাল্ট মানে সে কারণে, কনসিকুয়েন্টলি মানে এর ফলে বা সে কারণে, একই কথা, একই রকম না এটা। এবার বলছে কম্পারিজন জি যখন স্যার। ইউজ করবো তখন কি, when we state that two things are alike, মানে ভিন্ন, we can use, alike মানে একই রকম, we can use the conjunctive adverb comparatively and similarly। যেমন এখানে সিমিলারলি ইউজ করেছি, কম্পারেটিভলি ইউজ করেছি। কেমন বলছে, জেন গ্রু আপ ইন নিউ ইয়র্ক সিটি, সিমিলারলি হার বয়ফ্রেন্ড গ্রু আপ ইন ইনার সিটি শিকাগো। একইভাবে স্যাম অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ফেমাস মুভি স্টার, কম্পারেটিভলি হিজ ব্রাদার ওয়ান্টেড টু বি আ ফেমাস রক স্টার। দুইজন বিপরীত হলো, একই ধরনের সেন্স। when we state two things are not just similar but equal, we can draw a comparison using conjunctive adverb equally or likewise, যদি একই ধরনের হয়। যেমন এখানে লাইকওয়াইজ ইউজ করেছি, ইকুয়ালি ইউজ করেছি, যেটা এইখানে ব্যবহার করা হয়েছে। তাহলে সিমিলারলির বিপরীতে আমরা লাইকওয়াইজ ইউজ করতে পারি, কম্পারেটিভলির বিপরীতে আমরা ইকুয়ালি ইউজ করতে পারি। কন্ট্রাস্ট বোঝাতে কি, সম্পূর্ণ বিপরীত অর্থে, বিপরীত অর্থে আমরা ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, এই যে হাউএভার, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাই তো? দেখো এখানে ব্যবহার করা হয়েছে ইনস্টিড, ইন কন্ট্রাস্ট, এগুলো ব্যবহার করবো। কিন্তু এখানে কি বলা হচ্ছে, স্যার এগুলো তো ডিসকোর্স মেকার হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, ওই ডিসকোর্স মার্কার যা, তাই তো, ওই কানেক্টর জি। তাই, ওই লিঙ্কিং ওয়ার্ড তাই, সবই একই জিনিস ঘুরে ফিরে। কিন্তু এখানে বিষয়টা বুঝতে হচ্ছে যে আমরা কি নামে তাকে চিনছি, কেন চিনছি, এইটাই। জি স্যার। এবার বলছে অ্যাডিং ইনফরমেশন, অ্যাডিং ইনফরমেশন মানে ইন অ্যাডিশন, অলসো, টু, অ্যান্ড, বোথ, অ্যান্ড, যেগুলো আমরা পেয়েছি এর আগে। বলছে সামটাইম উই ওয়ান্ট টু অ্যাড ইনফরমেশন অফ ইকুয়াল ভ্যালু টু দ্য ইনফরমেশন ইন দ্য ফার্স্ট ক্লজ, ইন দিস কেস উই ক্যান ইউজ অলসো, ইন অ্যাডিশন, বিসাইড, মোরওভার, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। বলছে হোয়েন ইউ মেক দ্য ডিনার রিমেম্বার দ্যাট হি ডাজন্ট লাইক চিকেন, ইন অ্যাডিশন হি ক্যানট ইট শেলফিশ। তাহলে সে চিকেনও পছন্দ করে না, সেলফিশও পছন্দ করে না, মানে দুটাই পছন্দ করে না, সেই হিসাবে অ্যাডিশনের পরে আমরা ব্যবহার করেছি। একইভাবে অলসো বলছে উই ওয়ান্ট টু অ্যাড ইনফরমেশন ফার্দার এক্সপ্লেন সামথিং উই ইউজ বিসাইডস বা মোরওভার, মানে আমরা তো তথ্য দুটা দিয়েছি, আরও যদি দিতে চাই তখনও আমরা বিসাইড, মোরওভার এগুলো ইউজ করতে পারি। এগুলো একটু দেখে নিবা দ্রুত। দেখো অ্যাডিং স্ট্রঙ্গার ইনফরমেশন, দেখো আরও স্ট্রঙ্গার, এই যে ফার্দার মোর বা মোরওভার, মানে মূল কথা হলো কিছু তথ্য আছে তার থেকে আরও তথ্য দিতে যাচ্ছে, আরও তথ্য। হচ্ছে হোয়েন দ্য ইনফরমেশন উই ওয়ান্ট টু অ্যাড হ্যাজ মোর ভ্যালু ইন স্ট্রঙ্গার দেন দ্য ইনফরমেশন ইন দ্য ফার্স্ট ক্লজ, উই ক্যান ইউজ দ্য কনজাংটিভ অ্যাডভার্ব ফার্দার, ফার্দার মোর, মোরওভার ইত্যাদি। হি ওয়াজ ফায়ার্ড বিকজ হি ওয়াজ অফেন লেট, ফার্দার মোর দ্য কোয়ালিটি অফ হিজ ওয়ার্ক ওয়াজ পোর। এমনি তো দেরি তো করেই, তার সাথে তার কাজের কোয়ালিটি খুবই খারাপ। তাহলে এখানে মেইনলি কোনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সে কি দেরি করে বলে নাকি তার কাজের কোয়ালিটি খারাপ? না স্যার, কাজের কোয়ালিটি অনেক খারাপ। হ্যাঁ, যদি সে দেরি করতো, হ্যাঁ দেরি করা সত্ত্বেও যদি সে কাজের কোয়ালিটি ভালো থাকতো তাহলে আমি নিশ্চয়ই তাকে বাদ দিতাম না, নাকি? কিন্তু এখানে এমফাসাইজ করছে আমি কাজের কোয়ালিটি খারাপ। Being a doctor is an exhausting job. Moreover, you didn't earn good money until you have been practicing for many years. তাহলে ডাক্তার হওয়া এত সোজা নয়, কারণ বেশি ইনকাম করতে হলে তোমাকে
আগে কিছুদিন প্র্যাকটিস করে বেশি করে। নাম করে নিতে হবে নাকি? মেহেরপুরে বা প্রত্যেকটা জেলাতে যারা নতুন ডাক্তার আছে সবাই কি শুরুতেই অনেক ইনকাম করে? না স্যার। হ্যাঁ। কিছু ডাক্তার আছে যারা একদম নাম কামিয়ে নেয় নাকি, তারপরে জি স্যার। প্রচুর ইনকাম করে ঠিক। নেয়। হ্যাঁ। তাই বলছে ডাক্তার হলে তোমাকে শুধুমাত্র ওই ডাক্তারিতে বসলে ইনকাম হবে না, আগে কিছুদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং নাম কামাতে হবে। আনএক্সপেক্টেড রেজাল্ট, যেটা বলে যে নেভারথলেস, দেখো নানদেলেস, নেভারথলেস, সারপ্রাইজিং, মানে যেটা ওই যে বিপরীতমুখী, যেটা আমি বুঝি নাই বা আমি জানি নাই। হ্যাঁ, বলছে when the second clause is an unexpected result of the first clause we can use the conjunctive adverb nevertheless, nonetheless, surprisingly or still, বা yet, but, ইত্যাদি ইত্যাদি। আই অ্যাম টেরিবলি অ্যাট ম্যাথ, আমি ম্যাথে খুবই খারাপ, তারপরেও আই পাস মাই এক্সাম, আমি পরীক্ষায় পাস করে গেছি। দ্যাট কার কস্ট ফার টু মাস মানি, অনেক টাকা ব্যয় হচ্ছে কারে। নেভারথলেস টম বট ইট, তারপরেও অনেক টাকা হলেও টম কিন্তু কিনেছিল। শি হ্যাজ নেভার বিন টু ফ্রান্স, সে কখনো ফ্রান্সে যায়নি। সারপ্রাইজিংলি শি স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, তাহলে ফ্রান্সে না গেলেও সে কিন্তু বেশ ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ফ্রেঞ্চে। Emphasize, when we want to place special emphasis on the second clause we can use the conjunctive adverb indeed or in fact, moreover, সরি আবার হচ্ছে আমরা বলি আফটার অল ইত্যাদি ব্যবহার করে থাকি, তাই না? I didn't stay as much as I should have, indeed I hardly opened a book. He doesn't like swimming very much, in fact he hates all sports. এভাবে কোনো এমফাসাইজ করার জন্য আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। কন্ডিশন বোঝাতে দেখো আদারওয়াইজ অর আদারওয়াইজ এগুলো ব্যবহার করা হয়। হচ্ছে দ্য কনজাংটিভ অ্যাডভার্ব আদারওয়াইজ ইজ ইউজ টু প্লেস কন্ডিশন অন হোয়েদার সামথিং উইল অকার আর নট। ইট মোস্ট ক্লোজলি মিনস ইফ নট, যদি না হয় তাহলে। হ্যাঁ, ইউ হ্যাভ টু কাম উইথ মি আদারওয়াইজ আই এম নট গোয়িং, তাহলে তুমি যদি না আসো, আদারওয়াইজ মানে ইফ নট মানে যদি না, তাই তো, বা অন্যথায়। তাহলে ইউ হ্যাভ টু কাম উইথ মি, তোমাকে আমার সাথে আসতে হবে, অন্যথায় আমি যাব না। তাহলে আদারওয়াইজের মিনিং এরকমভাবে ব্যবহার করা হচ্ছে। হোয়ার টু ইউজ কনজাংটিভ অ্যাডভার্ব, এখন কনজাংটিভ অ্যাডভার্ব কোথায় ইউজ করবো সেটা তো আমরা বলেছি। কনজাংটিভ অ্যাডভার্ব প্রধানত সেকেন্ড ক্লজের আমরা শুরুতে ইউজ করে থাকি নাকি। বলছে কনজাংটিভ অ্যাডভার্বস মাস্ট অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড অফ দ্য টু ক্লজেস দ্যাট আর কানেক্টেড। ফর দ্য সেক অফ কনসিস্টেন্সি we have shown all of them at the beginning of the second clause in the example, but they can actually be moved around within, তবে এগুলো ভিতরেও ব্যবহার করা যেতে পারে। Depending on where we place the conjunctive adverb in the sentence, there are certain rules regarding commas that we must be aware of. তাহলে কমা ব্যবহারে সতর্ক হতে হবে যদি আমরা মোটামুটি তার প্লেসটাকে একটু চেঞ্জ করি, এদিক ওদিক করি। বলা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ক্লাস, আমরা প্রথমে বিগিনিংয়ে দিতে পারি। বিগিনিংয়ে দিতে হলে কি করতে হবে, প্রথমে সেমিকলন, পরে একটা কমা ইউজ করতে হবে। কমন। হ্যাঁ, তারপর যে মাঝে মাঝে কি বলছে দেখো, কনজাংটিভ অ্যাডভার্ব আর অফেন প্লেসড এট দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ক্লজ হুইচ ইজ হাউ উই হ্যাভ শোন দেম ইন অল আওয়ার এক্সাম্পলস আপ টু নাও, এ পর্যন্ত দেখানো হয়েছে। নোট দ্যাট when they are placed in this position they are usually followed by a comma. The comma is sometimes optional with the conjunctive adverb does, তবে দাজের ক্ষেত্রে অপশনাল। কত নিয়ম! হ্যাঁ, দা বলছে অ্যান্ড দিস ইজ আ স্টাইলিস্টিক প্রেফারেন্স, তাহলে তুমি দেবা কি দিবা না সেটা তোমার স্টাইলের উপর ডিপেন্ড করছে, এতে অর্থের কোনো পরিবর্তন হবে না। ইন দ্য মিডিল অফ দ্য সেকেন্ড ক্লজ, আমরা যদি মিডিলে দিই তখন কি করব, বলছে উই ক্যান অলসো প্লেস দ্য কনজাংটিভ অ্যাডভার্ব ইন দ্য মিডল অফ দ্য সেকেন্ড ক্লজ, ইট শুড কাম আফটার দ্য সাবজেক্ট অর ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। হোয়েন দ্য ইন্ট্রোডাক্টরি ফ্রেজ ইজ শর্ট, 1 or 2 syllables, it may not be necessary to place a comma after the conjunctive adverb. ফর এক্সাম্পল, শি একটা বা দুইটা ওয়ার্ড আছে, এই জন্য এই যে আমি দেয়ারফরটা দিলাম এর আগে পিছে কমা দেওয়ার দরকার নেই। ইফ দ্য ইন্ট্রোডাক্টরি ফ্রেজ ইজ এনি লঙ্গার, যদি বড় হয়ে থাকে, ইট ইজ জেনারেলি নেসেসারি টু এনক্লোজ দ্য কনজাংটিভ অ্যাডভার্ব বিটুইন টু কমাস, তাহলে দেখো আমাকে 2 কমা দিয়ে কী করতে হবে, আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে, দেখো 2 কমা দিয়ে আলাদা করে ফেলতে হবে, কারণ এখানে বলা হচ্ছে 1 or 2 সিলেবল বিশিষ্ট যদি আগে হয়ে থাকে, যেখানে তুমি বসাবা তার আগে যদি 1 or 2 সিলেবল ওয়ার্ড বা 2 সিলেবলস ব্যবহার করো, তাহলে কমা টমা এগুলো কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু যদি বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কমা ইউজ করতে হবে। আচ্ছা, আমি কিন্তু একটু দ্রুত পড়ে যাচ্ছি, কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, এগুলো নিয়ে যেহেতু যেখানে মনে হবে যে বোঝাবুঝির ব্যাপার না, জাস্ট একটু নলেজ দিলেই হবে, মানে নজর দিলেই হবে, সেক্ষেত্রে আমি একটু দ্রুত পড়ে যাব, না বুঝলে একটু আমাকে থামাই দিবা। বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ক্লজ, তাহলে আমরা শুরুতেও বসাতে পারি, মাঝেও বসাতে পারি, আবার শেষেও বসাতে পারি। তাহলে শেষে বসালে কি হবে, যে ফাইনালি আ কনজাংটিভ অ্যাডভার্ব ক্যান অলসো অ্যাপিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ক্লজ। ওয়েন প্লেসিং দ্য কনজাংটিভ অ্যাডভার্ব ইন দিস পজিশন ইট ইজ ইউজুয়ালি প্রিসিডেড বাই আ কমা। তাহলে শেষে তো আর কমা দেওয়ার দরকার নেই, তাই না? শেষে কি আর কমা দেওয়ার দরকার, যে শেষে তো ফুল স্টপই বসবে, তাহলে তার আগে আমাকে কমা দিতে হবে।
however this depends on the flow of sentence and it can be omitted if it seems unnatural. তবে বলছে omitted-ও করা যেতে পারে। দেখো, Jane hadn't enjoyed the play, she did not recommend it consequently. আমরা consequently তাহলে আগে বসাতে পারতাম consequently she did not recommend it, অথবা she did not consequently recommended it। এই ক্ষেত্রে যখন আমি recommended এর আগে বসাতাম তখন consequently আগে পিছে কমা দিতে হতো, আর শেষে যখন বসিয়েছি তার আগে একটা কমা ইউজ করছি। Tom had never been good at basketball, he had always loved it nonetheless। এগুলো কিন্তু তোমার বিশেষ করে অ্যাডভান্স রাইটিংয়ে খুব ব্যবহার হয়। তোমরা বিশেষ করে যখন ওই এসে পড়বা ফ্রান্সিস বেকনের মতো, বিশেষ করে থার্ড ইয়ারে গিয়ে যত এসে আছে দেখবা যে এরকম ব্যবহার কিন্তু অহরহ আছে, খুবই আছে এগুলো ব্যবহার। আই ওয়ান্ট টু স্টে ইন বেড, আই ওয়েন্ট টু দ্য পার্ক ইনস্টিড। হ্যাঁ, বলছে আমি পার্ক মানে ঘুমাতে চেয়েছিলাম কিন্তু আসলে তারপর আমাকে পার্কে যেতে হয়েছিল তার পরিবর্তে। এইভাবে আমরা পরে বসাতে পারছি। ওকে, অনেক দ্রুত দেখে নিলাম। কনজাংটিভ অ্যাডভার্বস আর ইউজড টু কানেক্ট কি কি? টু স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? উই মাস্ট সেপারেট দ্য টু ক্লজেস উইথ কমা এন্ড সেমিকোলন স্যার, এ আর সি। দেখো তাহলে হচ্ছে কি থাকবে? উই মাস্ট সেপারেট দ্য এ টু আর ক্লজেস। নো দাঁড়াও, আমরা টু ক্লজকে কি করব? কমা ইউজ করব। কমা তো আমরা ইউজ করব হচ্ছে যখন আমি কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ করব, কিন্তু দুটো ক্লজকে সেপারেট করব কি দিয়ে? আমি ও স্যার সেমিকোলন। শুধু সেমিকোলন। হ্যাঁ, এইখানে একটু খেয়াল করো, দেখো কতদূর আমরা পড়ে ফেলেছি। এই যে দেখো, বলছে দে আর ট্রেডিশনালি সেপারেটেড উইথ আ সেমিকোলন। ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, স্যার আর কমাটা ইউজ করি আমরা যখন এই কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করি সেই ক্ষেত্রে, কিন্তু ক্লজ দুটাকে আমি আলাদা করব সেমিকোলন দিয়ে। জি স্যার। আর নয় পিরিয়ড ইউজ করব, সেক্ষেত্রে তো আমাদের ক্লজ থাকবে আলাদা আলাদা হয়ে যাবে। দেখো, তাই বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে কোনটা কারেক্ট? এ নাম্বার। স্যার এ নাম্বার। এ নাম্বার, তাই না? হ্যাঁ। বি নাম্বারটা ভুল কিসের? স্যার ওখানে স্যার বড় হাতের দেওয়া নাই, হাইওভারটা এইচটা। এখানে কি সমস্যা? স্যার এইখানে স্যার দুইটা কম, একটা সেমিকোলন মিসিং আছে স্যার কেক এর পর। এখানে ফুল স্টপ দেওয়া লাগতো কারণ এটা হাইওভারটা অলরেডি বড় আছে নাকি? আর জি এই স্যার। ক্ষেত্রে আমাদের সেমিকোলন ইউজ করতে হতো। তাহলে এগুলো কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স, বুঝতে হবে কিন্তু তোমরা যখন লেখো এইভাবে লিখলে কি হয়? ইনকারেক্ট হয় না সেন্টেন্সগুলো? জি স্যার। হ্যাঁ, এগুলো কারেক্ট, খেয়াল করতে হবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কনজাংটিভ অ্যাডভার্ব। দেখো, পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য এই রকম সেন্সগুলোকে সঠিকভাবে প্রকাশ করতে পারাটা খুবই জরুরি, শুধু লিখলে হবে না। এই যে তোমাদের যে ফার্স্ট ইয়ারে মডেল টেস্ট নিচ্ছে, অনেকে এত ভালো লিখতেছে, অনেকে দেখো না পরীক্ষার ইয়াতে মানে ফেসবুকে কমেন্ট করে দেখে যে এত ভালো লিখলাম পরীক্ষায় খারাপ হয়েছে। হ্যাঁ, যথেষ্ট খারাপ জি হয়েছে, স্যার। এরকমটা কমেন্ট করে। কিন্তু আমি এই যে খাতা দেখতেছি যে তারা লিখেছে অনেক, কিন্তু দেখা যাচ্ছে কোশ্চেনের সাথে আনসারের লিঙ্কটা ভালো হয়নি, লিখেছে অনেক, তাহলে আমি মার্ক কীভাবে বেশি পাওয়া যাবে? হ্যাঁ, আর এই ব্যাপারগুলো তার গ্রামাটিক্যাল ব্যাপার তো আছেই। হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কনজাংটিভ অ্যাডভার্ব। এখানে কোনটা দেওয়া যায়? স্যার ইন এডিশন। However, এখানে হাওয়েভার হবে, কারণ ওটা একটা ঘটনা, এটা একটা ঘটনা। আই রিয়েলি উইশ আই ওয়ার বেটার অ্যাট সকার। সকার মানে কি বলতো? ফুটবল স্যার। ফুটবল, তাই তো? ফুটবল খেলা। যে আমার খুব ইচ্ছা আমি যদি ফুটবলে ভালো হতে পারতাম। যাই হোক, আমি অবশ্য বাস্কেটবলে ভালো। এরকম আর কি, মানে সেন্সটা উল্টে দিচ্ছি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কনজাংটিভ। কোনটা হতে পারে? হি ডিড নট গেট দ্য জব বিকজ হি ওয়াজ লেট টু দ্য ইন্টারভিউ ড্যাশ হি হ্যাড অ্যাবসলিউটলি নো এক্সপিরিয়েন্স। ওই যে বেশি জোর দেওয়ার জন্য না, ফার্দার মোর। স্যার ফার্দার মোর। ওকে, মানে সে তো দেরি তো, হি ওয়াজ লেট টু দ্য ইন্টারভিউ তো লেট করেছিল, তার সাথে আবার হি হ্যাড অ্যাবসলিউটলি নো এক্সপিরিয়েন্স, এবং কাজের প্রতি তার কোনো এক্সপিরিয়েন্সই নাই। এটা একটু এমফাসাইজ করা হচ্ছে, এই জন্য ফার্দার মোর ইউজ করলাম। আচ্ছা, দেখো কত ধরনের অ্যাডভার্ব হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস। ইভ্যালুয়েটিভ মানে কি? ইভ্যালুয়েটিভ দিয়ে আসলে কি বোঝায়? দেখো, বলা হচ্ছে মোস্ট অ্যাডভার্বস ডেসক্রাইব হাউ অ্যান্ড হোয়েন অ্যান অ্যাকশন অকার্স। আমরা যা পড়েছি তা প্রধানত অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস বলে আমরা জানি। আমরা 3-4টে অ্যাডভার্বকে চিনি আসলে।
তার ভিতরে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ পারপাস। এইগুলোকে আমরা মোটামুটি জেনে এসেছি আজকে। তাতে কিন্তু অ্যাডভার্বের অনেক প্রকারের কিন্তু বিষয় রয়েছে। এই যে ফোকাসিং অ্যাডভার্ব দেখলাম আমরা, তাই না? তারপরে অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি দেখেছি। তাহলে এই যে ইভ্যালুয়েটিভ অ্যাডভার্ব এখন আমরা দেখব, কনজাংটিভ অ্যাডভার্ব আমরা দেখলাম। এগুলো কিন্তু মাথায় রাখবা সুন্দর করে। তাহলে হচ্ছে ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস হুইচ আর অলসো রেফার টু অ্যাজ কমেন্টিং অ্যাডভার্বস। আমরা যেমন ইনফ্যাক্ট ইউজ করি না, ইনফ্যাক্ট, দ্যাট ইজ টু সে, ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট, তাই তো, টু সাম আপ, এরকম অনেক শব্দ আমরা ইউজ করি যা দিয়ে আমরা একটা কমেন্ট করতে চাই, ঠিক আমার মতামত দিতে চাই। তাহলে আমি আমার মতামত দেওয়ার আগে আমি যে অ্যাডভার্বগুলো ইউজ করবো সেগুলোকে বলেছে ইভ্যালুয়েটিভ অ্যাডভার্ব। বলছে অতএব আর ডিফারেন্ট, ইনস্টিড অফ গিভিং আস ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাকশন ইটসেলফ, আমরা নতুন ইনফরমেশন দেওয়ার পরিবর্তে বরং এখানে কী করি, ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস আর ইউজড বাই দ্য স্পিকার টু কমেন্ট অর গিভ অ্যান অপিনিয়ন অন সামথিং। ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস মডিফাই দ্য এন্টায়ার ক্লজ, এটা আবার পুরো ক্লজকে মডিফাই করে। দেখো এখানে কতগুলো দেওয়া হয়েছে, এভিডেন্টলি, তাই তো, ফ্র্যাঙ্কলি, ফর্চুনেটলি, অনেস্টলি, ডাউটফুলি, আনডাউটফুলি, হ্যাঁ, অবভিয়াসলি, প্রবাবলি, এরকমভাবে অ্যাপারেন্টলি, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। উই ক্যান অ্যাপারেন্টলি সে দ্যাট, হ্যাঁ, আমরা অ্যাপারেন্টলি সে দ্যাট, তাই তো, উই ক্যান, ইট ইজ ফেয়ারলি ক্লিয়ার, তাই তো, এরকমভাবে ইট ইজ রাইটলি সেইড। তাই বলছে, দেখো এখানে কি বলছে, দেয়ার আর সেভারাল টাইপস অফ ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস হুইচ ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। Some give information about how certain we consider something to be. Others examples our attitude, negative or positive, about something, while others are used to pass judgment on someone's action. বিভিন্ন ধরনের হতে পারে। কখনো আমরা কোনো কিছুর প্রতি কতটুকু নিশ্চিত, যেমন হচ্ছে কি নিশ্চয়তা বোঝাতে আনডাউটেডলি, ডেফিনেটলি, ক্লিয়ারলি, অ্যাপারেন্টলি, তাই তো, এগুলো হচ্ছে কি আমি আমার দেখাচ্ছি আমি কতখানি নিশ্চিত এই ক্ষেত্রে। যখন আমি বলছি সার্টেনলি, তার মানে কি 100% নিশ্চিত, তাই না? জি স্যার। জি স্যার। যখন বলছি ডাউটফুলি, তখন আমি 100% নিশ্চিত নয়। প্রেজিউমেবলি, সম্ভবত, তখন আমি হয়তো বা 50% নিশ্চিত, 50% নিশ্চিত না, এরকম। আরটা হচ্ছে যদি আমরা পুরো নেগেটিভ অ্যাটিটিউড প্রকাশ করি অথবা পজিটিভ অ্যাটিটিউড প্রকাশ করি, যেমন হচ্ছে অ্যাস্টনিশিংলি, এটা মোটামুটি একটু নেগেটিভ সেন্স দিচ্ছে। স্যাডলি নেগেটিভ সেন্স দিচ্ছে, তাই তো। ইন্টারেস্টিংলি একটু নেগেটিভ সেন্স দিচ্ছে। আবার বলছে, দেখো এখানে কি বলছে, পাস আর জাজমেন্ট, যখন আমি একটা মতামত দিচ্ছি এটা ভালো হয়েছে নাকি সঠিক হয়েছে না ভুল হয়েছে, এরকম আর কি আমরা যখন বলছি তখনও কিন্তু আমরা কিছু মতামত দিব বলে মনে করছি। সাম অফ দ্য মোস্ট কমন ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস ফর ইচ ফাংশন আর লিস্টেড ইন দ্য বিলো। এগুলো একটু তোমরা দেখে নিও। টু ইন্ডিকেট আ ডিগ্রি অফ সার্টেনটি, দেখো যদি আমরা ডিগ্রি অফ সার্টেনটি মানে আমরা কতটুকু নিশ্চিত, তার মধ্যে we can use the evaluative adverbs listed in the first column of the table to state how certain we are about something. For example, clearly, clearly means I'm sure, নাকি দেখো 100%, তাই বলছে we are going to have to work harder. Apparently, we are going to have to work harder. There is some indication that we may have to work hard. Apparently, to indicate attitude, what kind of attitude I have felt when I have heard something. We can use the evaluative adverb in the second column of the table to make our attitude about something clear. Astonishingly, she did well on the মানে I feel surprised because I couldn't believe it that he could do it so well. Sadly, he couldn't come to the party. Sadly means it is unfortunate. I didn't actually expect that he would not come. যে সে আসবে না আমি আশা করি নাই। Sadly, honestly, honesty means I am sure and it is a truth, or it is real or it is exact, এরকম কিছু। Honestly, I couldn't eat another bite. আমি আর এক কামড় খেতে পারবো না, মানে এটা আমি সত্য করে বলছি। এরকমভাবে বলছে টু ইন্ডিকেট জাজমেন্ট, উই ক্যান ইউজ দ্য ইভ্যালুয়েটিভ ওয়ার্ডস ইন দ্য থার্ড কলাম টু মেক জাজমেন্টস অ্যাবাউট সামওয়ানস অ্যাকশন ইনক্লুডিং আওয়ার ওন। I stupidly forgot my phone at home. So what kind of a judgment I have put on myself that I am a stupid because I forgot to take my phone with me. You carelessly dropped my favorite cup. You have dropped my cup and it has broken down, so you are not careful, so you carelessly dropped my favorite cup. তাহলে আমি কমেন্টটা বলে দিয়েছি, তুমি কেয়ারলেসলি এটাকে ফেলে দিয়েছো। এগুলো হচ্ছে অ্যাডভার্ব কিন্তু জাজমেন্ট প্রকাশ করছে। শি ব্রেভলি ট্রাভেলড অ্যাক্রস এশিয়া। ব্রেভলি এবার কোথায় আমরা ব্যবহার করতে পারি একইভাবে দেখো, বলছে দ্য ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস ইজ ইউজুয়ালি প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স হুইচ উই হ্যাভ অলরেডি লার্ন ফলোড বাই আ কমা। এইগুলো however they can also appear at the end of the sentence placed by comma before. দেখো
আমরা আগে ব্যবহার করতে পারি। Some evaluative adverbs can also appear in the mid position, in which case we usually do not set them apart with commas. In particular, probably and definitely are most likely to occur in this position, apparently after the subject or after the verb be. তবে be verb হলে পারে সেটা অবশ্যই আমরা পরে ইউজ করব। be verb হলে আমরা প্রধানত পরে ইউজ করি, আর মূল ভার্ব হলে পারে আমরা তার আগে ইউজ করে থাকি। এই ক্ষেত্রে কমা দেওয়া দরকার নেই। When we use an evaluative adverb to make a judgment of an action, we usually put the adverb after the subject. দেখো subject, তাই না? বলছে however if we want to place a strong emphasis on the judgment, we can also place it at the beginning of the sentence, set apart by a comma. যদি আমরা মনে করি যেখানে কি আমরা জাজমেন্টটা খুবই এমফাসাইজলি দিব, তখন আমরা শুরুতে আনতে পারি। প্লেসিং দিস টাইপ অফ ইভ্যালুয়েটিভ অ্যাডভার্ব অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইজ লেস কমন। শেষে ব্যবহার করাটা আসলে খুবই কম আর কি, কিন্তু ভুল নয়, তাই বলছে বাট স্টিল অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সগুলো পড়তে হবে। অ্যাকচুয়ালি জাস্ট বাই রিডিং উই ক্যান ক্যাচ দ্য সেন্টেন্স স্ট্রাকচার। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল বি এবল টু গেট different kinds of sentence structure or pattern, different kind of words and their use of words. And এগুলো ব্যবহারগুলো পড়তে পড়তে জেনে নিতে হবে। Nobody will come to you to make you understand or to make you informed that what kind of word are used in which way, but you have to take it by yourself. You have to be able to learn it by yourself. Nobody is there for you. কেউ কিন্তু তোমার জন্য না, এটা বিশ্বাস করে নিতে হবে কিন্তু। The sooner you learn that nobody is for you, the better it will be for you to learn. মানে নিজেকে বুঝে নিতে হবে, আমারটাই শিখতে হবে, অন্য কেউ তোমাকে শেখাতে আসবে না, কেউ আসবে না, কেউ বলবে না। আজ পর্যন্ত তোমাদের কলেজে কেউ কি কোনো এরকমভাবে তোমাকে করেছে? বলো, যেটা করো সেটা করো। খুব খুব রেয়ার কেসে এগুলো কিন্তু তোমাকে পরামর্শ দিবে বা বলবে। স্যার আপনিই দেন স্যার, সেই বলে আর কেউ দেয় না, সেটা থাকতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার। এবং মোটামুটি আমি সবসময় চেষ্টা করেছি যে কোনটা করলে তোমাদের ভালো হবে সেই জিনিসটাকে বলা। কারণ নিজের পড়াটা নিজে করে নেওয়া ছাড়া এই দুনিয়াতে কেউ নাই যে তোমাকে তোমার বিষয়টাকে আন্তরিকতার সহিত ধরে নেওয়ার চেষ্টা করবে। আর আমরা সবাই মোটামুটি এটুকু জানি, কিন্তু আমরা মানি না, এই জন্য আমরা পিছনে পড়ে থাকি। তো যাই হোক, ওটা নিয়ে সমস্যা না, আমরা তাহলে একটু আসি। দেখি, ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস আর ইউজড টু গিভ দ্য কি সি নাম্বার স্যার। বিএসসি দুটাই হবে, রাইটার্স এন্ড স্পিকার দুটো দেখি। হ্যাঁ, দুটাই হবে বিএনসি, বিএনসি আর কি। when which evaluative adverbs doesn't indicate degree of certainty? বলো, which evaluative adverb does not indicate degree of certainty? and certainty নেই কোথায়? স্যার বিনাম জেনারাসলি, তাই তো, উদার। এটা হচ্ছে কি ডিগ্রি অফ জাজমেন্ট, তাই না, যে তুমি জেনারাস। জি স্যার। which adverb doesn't indicate a judgment of someone's action? এখানে জাজমেন্ট নয়, কোনটা? নিশ্চয়ই সার্টেনটি নাকি, কারণ এটা হচ্ছে ডিগ্রি অফ সার্টেনটি, আর এটা হচ্ছে জাজমেন্ট। দেখো, স্টুপিডলি, জেনারাসলি এন্ড ওয়াইজলি এগুলো হচ্ছে জাজমেন্ট, অতএব এইটা জাজমেন্ট নয়। which adverb doesn't indicate attitude? ডেফিনেটলি সার্টেনটি নাকি, এটা হচ্ছে সার্টেনটি। which of the following sentence is incorrect? স্যার সি নাম্বার। সি স্যার। সি নাম্বার, ওকে। দেখো, সেন্টেন্সটা ইনকারেক্ট বলে ফেললো। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে দেখো, তাহলে আজকে আমরা দেখলাম কোন কোন অ্যাডভার্ব, বলো তো? স্যার নেগেটিভ অ্যাডভার্বের কিছু অংশ, আর মানে ফোকাসিং অ্যাডভার্বের নেগেটিভ অংশের কিছু অংশ, তারপর অ্যাডভার্বস, কনজাংটিভ অ্যাডভার্বস, তারপর ইভ্যালুয়েটিভ অ্যাডভার্ব, তাই না? এগুলো তো বারবার রিভাইজ দিবা, তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে ভিউ পয়েন্ট অ্যাডভার্ব। সেটা আবার কি জিনিস? দেখো, ভিউ পয়েন্ট কি জিনিস, মানে কারো প্রেক্ষাপটে, মানে কারো দিক থেকে, যেটা আমরা বলি অ্যাকর্ডিং টু, মাই অপিনিয়ন,
অ্যাকর্ডিং টু ILO, অ্যাকর্ডিং টু প্রাইম মিনিস্টার, এরকমভাবে কারো মতামতের, হ্যাঁ, মানে ভিউ পয়েন্টটাকে নির্দেশ করতে আমরা যে অ্যাডভার্বগুলো ইউজ করি। তাহলে ভিউ পয়েন্ট অ্যাডভার্বস আর অফেন ইউজ, দেখো অফেন কনফিউজড উইথ ইভ্যালুয়েটিভ অ্যাডভার্বস, although they are similar in form and the specific adverbs used can overlap মানে একটা জায়গায় একটা ব্যবহার হতে পারে, দ্য টু অ্যাকচুয়ালি সার্ভ ডিফারেন্ট ফাংশনস, কিন্তু আসলে দুই ধরনের কাজ হচ্ছে দুই ধরনের। While evaluative adverbs are used to give an opinion, viewpoint adverbs are used to indicate whose point of view we are expressing. আমি কি আমার মতামত দিচ্ছি না অন্যের মতামতটাই প্রকাশ করছি, সেটা প্রকাশ করতে আমরা ব্যবহার করে থাকি। or to specify what aspect of something we are talking about. They modify an entire sentence or independent clause. এইখানে দেখো দিয়ে দিয়েছে সব, হ্যাঁ। Many common viewpoint adverbs are actually adverbials. Adverbials মানে হচ্ছে prepositional phrase যেগুলো adverb এর কাজ করে, or group of words that function together as an adverb, যেটা আগে বললাম। Here are some common viewpoint adverbs and adverbials for indicating whose point of view we are expressing. According to, as far as, in dash opinion, in dash view, to dash knowledge, to my knowledge, হ্যাঁ, from dash perspective, অথবা from dash point of view, or personally। তাহলে এইখানে আমরা কিন্তু এইভাবে বিষয়গুলোকে বলতে পারি। We can use these viewpoint adverbs and adverbials to express who supports the statement. In my opinion, so according to my opinion, you shouldn't go to that party. According to my sister, so this idea is actually from my sister. It is not my point of view. So I have a fantastic sense of humor. My sister thinks I have a fantastic sense of humor. This is not my opinion. It is actually my sister's opinion. To my teacher's knowledge, my homework has been eaten by a dog. To my teacher's knowledge, my homework has been eaten by a dog. My teacher believed that my homework has been eaten by a dog. Personally, so this is my own opinion. I don't believe it is true. So এইভাবে আমরা কিন্তু বিষয়গুলোকে প্রকাশ করতে পারি ভিউ পয়েন্ট দিয়ে। Specifying an aspect of something, we also use specific viewpoint adverbs, মানে এটা কি সায়েন্টিফিকলি, এটা কি এনভায়রনমেন্টালি, এটা কি ইন্ডাস্ট্রিয়ালি, এটা ফিনান্সিয়ালি, এটা ফর্মালি, এটা লিঙ্গুইস্টিকলি, এরকমভাবে আমরা কোনো দিক থেকে আমরা বলতে পারি এটা রিলিজিয়াসলি নাকি মোরালি, এটা অফিসিয়ালি নাকি আনঅফিসিয়ালি, এরকমভাবে কিন্তু আমরা কোনো আসপেক্টসকে নির্দেশ করতে পারি যেটা ভিউ পয়েন্ট নির্দেশ করে। টু ডিলিমিট or specify what part or aspect of something we are talking about. These adverbs are often called domain adverbs, domain adverbs, and are almost limitless. Some examples এখানে দিয়েছি, দেখো কত অ্যাডভার্ব শিখবা, হ্যাঁ। বায়োলজিক্যালি মানে কি, জৈবিকভাবে, হ্যাঁ জৈবিকভাবে বা ন্যাচারালি, নাকি ন্যাচারালি, যেটা বলছে উইমেন আর বায়োলজিক্যালি ভালনারেবল টু সেক্সুয়াল অ্যাবিউজ, এটা মনে করেন আমি বললাম যে উইমেন আর জেনারেলি ভালনারেবল, তাহলে কি জেনারেলি মানে বায়োলজিক্যালি ভালনারেবল। এবার বলছে দিস ইজ এনভায়রনমেন্টালি আনফ্রেন্ডলি, ideologically you are not supposed to be supported by others, industrially we are going forward, financially we are lagging behind, formally we can do it, inwardly I'm thinking about this, linguistically we must be more commanded over a language, mathematically it is incorrect, medically তাই তো এরকমভাবে আমরা বলতে পারি, মোরালি, অফিসিয়ালি, আউটওয়ার্ডলি, ফিজিক্যালি, পলিটিক্যালি, সায়েন্টিফিকলি, টেকনিক্যালি আর থিওরিটিক্যালি আর ভিজুয়ালি ইত্যাদিভাবে আমরা কিন্তু, তাহলে এগুলো কি এক একটা ভিউ পয়েন্ট নির্দেশ করছে। যে মোরালি, আমি যে কথাটা এখন বলবো যে মোরালি ইট ইজ নট অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি, তাহলে নৈতিক দিক থেকে এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কোন দিক থেকে? নৈতিক দিক থেকে, তাই না? নৈতিক দিক। যে ফিনান্সিয়ালি উই নিড টু বি মোর অ্যাডভান্সড, তাহলে কোন দিক থেকে আমাদের অ্যাডভান্সড হওয়া উচিত? ফিনান্সিয়ালি। তার একটা ভিউ পয়েন্টকে নির্দেশ করছে। For example, biologically, insects are some of the most amazing creatures on the planet. So this is actually from a biological point of view. Insects are amazing. Industrially, 19th century London was the most advanced city in the world. তাহলে ইন্ডাস্ট্রিয়ালি সে হচ্ছে অ্যাডভান্স সিটি, মোরালি নাও হতে পারে, নাকি সে মোরালি নাও হতে পারে অ্যাডভান্স। সো 19th century London was the most advanced city in terms of industry. Officially we are not allowed to sit here. Unofficially আমরা বুঝতেই পারি এখানে, তাহলে according to the official rules we are not allowed to sit here. For variety we can also adapt the above adverbs into adverbial phrases with no change in meaning. We can use the following pattern, like adverb speaking in terms of noun, in dash in adjective terms,
ফ্রম আ ড্যাশ পয়েন্ট অফ ভিউ, মানে এগুলো আমরা নাউন ইউজ করতে পারি, অ্যাডভার্ব ইউজ করতে, মানে বলা হচ্ছে এভাবে। যেমন কি, যেমন অ্যাডভার্বিয়াল, যেমন ফ্র্যাঙ্কলি স্পিকিং, তাই তো এখানে বলছে বায়োলজিক্যালি স্পিকিং, বলছে ইন টার্মস অফ ড্যাশ, তাহলে যেটা আমরা বায়োলজিক্যালি বলছিলাম সেটা আমি বলতে পারি কি ইন টার্মস অফ বায়োলজি, অথবা ইন বায়োলজিক্যাল টার্মস, অথবা বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, অথবা অ্যাজ ফার অ্যাজ বায়োলজি ইজ কনসার্ন, মানে এই ফর্মগুলো আমরা ব্যবহার করতে পারি। ইউজ করতে। মোরালি স্পিকিং, অথবা ইন টার্মস অফ মোরালিটি, অথবা ইন মোরাল টার্মস, অথবা ফ্রম আ মোরাল পয়েন্ট অফ ভিউ, অথবা অ্যাজ ফার অ্যাজ মোরালিটি ইজ কনসার্ন, মানে এইভাবে আমরা কিন্তু এগুলোকে ফর্ম করতে পারি। আবার যদি আমরা বলি ইন্ডাস্ট্রিয়ালি, নাকি আমরা যদি এখানে একটা ওয়ার্ড নিয়ে আসলাম যে ফিজিক্যালি, তাই তো, তাহলে বলতে পারি কি ফিজিক্যালি স্পিকিং, অথবা ইন টার্মস অফ ফিজিক, অথবা ইন ফিজিক্যাল টার্মস, অথবা ফ্রম আ ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ, অথবা অ্যাজ ফার অ্যাজ ফিজিক ইজ কনসার্ন, ফিজিক্যাল। তাই তো। এরকম ভাবে জি স্যার। আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোকে সিঙ্গলি এইভাবে অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারি, অথবা আমরা কোনো এই স্ট্রাকচারগুলো ব্যবহার করার মাধ্যমেও সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আচ্ছা, সেন্টেন্স প্লেসমেন্ট, তা আমরা সেন্টেন্সের কোথায় স্যার use করব? অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার, 2 মিনিট আছে। ওহো, আচ্ছা, সবাইকে আইডি নাম্বার দিয়েছি? জি স্যার। জি স্যার। Many of you have already been exhausted with the grammar class. Huh? They have lost their interest already. They are lagging behind. Many of are not attending the classes regularly. Sentence আজকে placement. দেখি এই দৌড়ে কতজন কে টিকে থাকতে পারে, হ্যাঁ? This is a marathon. Because we have 1013 pages. We can actually leave 100 pages, আমরা বাদ দিলাম, তারপরে 900 পেজ আমাদের এই বইটা পড়তে হবে, ঠিক আছে? দেখি এই ম্যারাথনে আমার সাথে কে কে থাকে। জি স্যার। মানে অবশ্য তোমাদের সাথে সাথে আমার বইটা রিভাইজ হয়ে যাচ্ছে একবার, আবারও অনেক পড়েছি, এর আগে অনেক আগে পড়েছিলাম, তারপরে মাঝখানে একবার রিভাইজ করেছিলাম, এখন আবার ওটা আর একটু রিভাইজ হয়ে যাচ্ছে, এটা আমার উপকার হচ্ছে আর কি, তোমাদের সাথে সাথে আমার পড়াটা হয়ে যাচ্ছে। আমার সাথে সাথে কে কে থাকে দেখি, মনে করো আমি পড়তেছি, হ্যাঁ, জাস্ট আমি পড়তেছি, জি স্যার। তোমাদের সাথে শেয়ার করতেছি। জি স্যার। আচ্ছা, as we have seen in examples above, viewpoint adverbs usually appear at the beginning of the clause. আচ্ছা, এই যে আমরা মনে করো এখন মিলন স্যার আগ্রহ প্রকাশ করলো একটা বই বার করবে, গ্রামার বই, কোনটা ভালো হবে? মিলন স্যার একটা আলাদা করে গ্রামার বই করবে, এটা ভালো হবে, নাকি এই বইটা রেফার করলে ভালো হবে? না স্যার, আপনি সত্যি কথা বলছেন। ওকে, ভয় দেখানো ভালো, মাঝে মাঝে ভয় কিন্তু একটা পজিটিভ মোটিভেশন, যদি হালকাভাবে দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু বেশি দিলে আবার হার্ট অ্যাটাক করে দিতে, ডিপ্রেশন হয়ে যাবে স্যার। ডিপ্রেশনে চলে যাবা। হ্যাঁ, তো সেন্টেন্স প্লেসমেন্ট কোথায় বসাবো দেখি। আচ্ছা, অ্যাজ উই হ্যাভ সিন ইন দ্য এক্সাম্পলস অ্যাবভ, ভিউ পয়েন্ট অ্যাডভার্বস ইউজুয়ালি অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, একই কথা, ফলোড বাই আ কমা। হাউএভার দে ক্যান অলসো অ্যাপিয়ার অ্যাট দ্য এন্ড, যেটা এখানে বলা হয়েছে, এন্ডেও বসতে পারে। দেখো, note that whether they appear at the beginning or the end, they set apart from the rest of the clause by comma, মানে আলাদা করে রাখতে হবে তাকে। Viewpoint adverbs can appear in other position in the sentence, but this is less common. If we place a viewpoint adverb in mid position, we should be sure to double check the readability of the sentence. Always set it apart from the rest of the clause by 2 commas. তার মানে মাঝখানে বসালে আমাকে 2 কমা দিতে হবে। দেখো এগুলো। ওকে, কুইজটা দেখি কি বলে, এটা বলো দেখি কি, তোমরা নিজেরা নিজেরা পরে আনসার করো। কি হতে পারে প্রথমটা? Who believe something? Viewpoint adverbs are often used to indicate who believe, why you believe or what you believe, how much you believe, তার মানে who believe, নাকি, মানে কার মতে কথাটা, viewpoint এর। জি জি নেক্সট, স্যার, এ কমা। a comma. viewpoint adverbs not be separated from the rest of the clause by comma. Which of the following sentence is punctuated correctly? Sir,
ওকে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স in scientific terms. হ্যাঁ টার্ম তাই তো সে ফ্রেজটা জি জি কমপ্লিট স্যার দ্য ফলোইং সেন্টেন্স in my knowledge. ইন মাই তাই তো জি ইন স্যার মাই নলেজ নাকি টু মাই নলেজ কোনটা হবে স্যার টু মাই নলেজ মনে হচ্ছে আমার কনফিউজ হয়ে গেছে নাকি এই যে এখানে জি স্যার আছে, কই এখানে নলেজ কোথায় গেল নলেজ দেয়নি এইখানে এইখানে ফ্রেজটা আছে মেইনলি কোথায় পেলাম এই যে টু মাই নলেজ হ্যাঁ জি স্যার টু মাই নলেজ দেখো এমনভাবে পড়তে হবে সারেগামার মতো হারমোনি বাজাতে গিয়ে একবার অন্য স্কেলে চলে গেলেই বুঝতে পারবা যে না কেমন কেমন লাগতেছে এটা মনে হয় এটা হবে না এরকম আর কি হ্যাঁ মানে এমনভাবে পড়তে জি হবে স্যার। তাল কেটে গেলেই বুঝতে পারবা যে কোথায় যেন একটা তাল কেটে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে কি জানো এই তাল কেটে যাওয়া না যাওয়া কোহেশন না কোহেরেন্স কোনটা বলো তো এই তাল কেটে যাওয়াটা স্যার কোহেরেন্স cohesion. না কোহেরেন্স হ্যাঁ কোহেরেন্স তাই তো জি, স্যার। আইডিয়াগত এবং স্মুথ রিডিংয়ে একবার তাল কেটে গেলে যেমন গানে একটু কেমন মনে হয়ে যায় হঠাৎ করে ওইরকম হ্যাঁ জি স্যার ওকে রিলেটিভ অ্যাডভার্ব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেটিভ অ্যাডভার্ব কিন্তু এখানে কতটুকু আছে আজকে আমরা শেষ করতে পারবো এটা ফর্মালিটি ইজ রাস্তায় পড়বেন হ্যাঁ অ্যাডভার্বিয়াল আচ্ছা এটা অবশ্য সহজ আছে রিলেটিভ প্রোনাউন যেহেতু আমরা পড়েছি এটা সহজে বোঝা যাবে হ্যাঁ দেখি যতটুকু রিলেটিভ অ্যাডভার্বস হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেমন আমরা পড়েছি যেমন রিলেটিভ প্রোনাউন আমরা কি কি পড়েছিলাম বলো তো হু তাই তো হুম হুইজ দ্যাট তাই তো That. এইগুলো তারপরে জি, স্যার। হুম এগুলো ছিল রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে কি হোয়ার হয় হোয়েন হয়ে হাউ হোয়াই এইগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব এছাড়া আরো কিছু বিষয় আছে দেখো বলছে দেখো যে রিলেটিভ অ্যাডভার্বস লাইক রিলেটিভ প্রোনাউন্স ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজেস also called adjective clauses that modify a noun or noun clause. However, while relative pronouns such that, which, who are used to relate information to a person or things, relative adverbs where, when, why are used when the information relates to a place, time and region. এটা or an action take place. Function of relative adverbs. কোথায় বসাবো মানে কি এবং যদি প্লেস রিলেটেড হয় প্লেস রিলেটেড আমরা হোয়ার ইউজ করে থাকি তাই তো বলছে উই ইউজ দ্য রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার to introduce information that relates to a place. The place can be any location, a house মানে যে কোনো ধরনের স্থান হতে পারে আর কি দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন দেখো এটা কিন্তু রিলেটিভ ক্লজ কিন্তু আসলে এটা তাহলে রিলেটিভ অ্যাডভার্ব এটা কিন্তু এই হাউসকে মডিফাই করছে না হোয়ার দিয়ে শুরু হলেও এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ প্যারিস হোয়ার আই ওয়ান্ট টু লিভ ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা আমরা কখন কমা ইউজ করবো আর কখন কমা ইউজ করবো না রেস্ট্রিক্টিভ আর নন রেস্ট্রিক্টিভ বলে একটা কথা ছিল তাই না রেস্ট্রিক্টিভ জি স্যার কোন জায়গায় আমরা কমা ইউজ করব রেস্ট্রিক্টিভে নাকি নন রেস্ট্রিক্টিভে স্যার নন রেস্ট্রিক্টিভ হ্যাঁ মানে যেটা প্রয়োজন নাই তাই তো প্যারিস অলরেডি তো বলেই দিয়েছে প্যারিস ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড অতএব দ্য হাউস ইজ আ ভেরি স্পেশাল প্লেস তাহলে কোন জায়গাতে আমার ইনফরমেশনটা দিতেই হচ্ছে যে কোন হাউসটা হোয়ার আই ওয়াজ বোর্ন কিন্তু প্যারিসের কি আর ইনফরমেশন দরকার আছে বোঝানোর জন্য বলো তো না স্যার না না স্যার তবে আই অলওয়েজ রিমেম্বার দ্য রিভার হোয়ার উই লার্ন টু সুইম তাহলে এই রিভারকে আমার কিন্তু মানে ক্ল্যারিফাই করার জন্য বাড়তি তথ্যের প্রয়োজন তার জন্য আমরা এটা কিন্তু নন রেস্ট্রিক্টিভ বলি নাই রেস্ট্রিক্টিভ বলেছি একইভাবে টাইমের ক্ষেত্রে একই ঘটনা হোয়েন বলছে উই ইউজ দ্য রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন টু ইন্ট্রোডিউস ইনফরমেশন দ্যাট রিলেটস টু আ টাইম দ্যাট টাইম ক্যান বি অ্যান অ্যাকচুয়াল টাইম অফ আ ডে অর ডে উইক মানে যে কোনো ধরনের টাইম হতে পারে দ্য 80s ওয়ার আ টাইম হোয়েন আ বিগ হেয়ার ওয়াজ কনসিডার ফ্যাশনেবল বলছে 80-র দশকের দিকে লম্বা লম্বা চুলকে কি করা হতো ফ্যাশন বলে ধরা হতো এখন কি করে মাথা পুরো বকাটে স্যার হ্যাঁ মানে মাথা পুরো দেখা যায় ভিতরের স্কাল্প এমন ভাবে চুল কাটে জি স্যার আর আগের যুগে কি বড় বড় চুল রাখতো একটু আঁকিয়ে বাঁকিয়ে মাথায় এরকম আর কি আই লাভ ক্যাজুয়াল ফ্রাইডেজ দেখো ফ্রাইডে অলরেডি আমাকে আর ক্লিয়ার করার দরকার নেই তাই জন্য কিন্তু দেখো নন রেস্ট্রিক্ট কমা দেওয়া হয়েছে ইয়েস্টারডে ওয়াজ দ্য ডে হোয়েন আই মেট মাই হাজব্যান্ড ফর লাঞ্চ রিজন বোঝাতে বলছে উই ইউজ দ্য রিলেটিভ অ্যাডভার্ব হোয়াই টু ইন্ট্রোডিউস ইনফরমেশন দ্যাট রিলেটস টু দ্য রিজন সামথিং হ্যাপেন in this case the noun being modified is the reason but the is often omitted to reduce repetitiveness
হ্যাঁ দেখো মাঝে মাঝে কী করছে যে বাট ইট ইজ অফেন মানে হোয়াই বা এই জাতীয় জিনিসগুলো আমরা রিজন কথাটাকে অনেক সময় বাদ দিয়ে বলি। দেখো আই ডু নট নো হোয়াই হি গট অ্যাংরি অথবা আই ডু নট নো দ্য রিজন হোয়াই হি গট অ্যাংরি। তবে রিজন কথাটা দিলেই কি আর না দিলেই কি, যেহেতু হোয়াই কথার ভিতরে রিজন কথাটা অলরেডি আমার কি বলবো আছে বিষয়টা, তাই তো। তো এখানে ঠিক এই ঘটনা বলা হয়েছে। রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ, ওই কথাটা আবারও দেখো একবার যেহেতু পড়া আছে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে এখন সহজ হয়ে গেছে। লাইক রিলেটিভ প্রোনাউন্স, রিলেটিভ অ্যাডভার্বস ক্যান ইন্ট্রোডিউস আ রেস্ট্রিকটিভ ক্লজ also called a defining clause or a non-restrictive relative clause or known as non-defining clause. Restrictive relative clause identify the noun giving us essential information about it, while non-restrictive clauses simply give some additional information that is not essential to the sentence. Let's look at the difference. Restrictive relative clause. As mentioned, restrictive relative clause identify the noun giving us information about it. We do not know it in order to understand the speaker's meaning. And আমাদের এটা প্রয়োজন নাকি need to know. This type of clause doesn't need any commas. এক্ষেত্রে কোনো কমার প্রয়োজন হবে না। দেখো এখানে কিন্তু এগুলোর সবগুলোর আমার দরকার আছে। অন্যদিকে বলছে দ্য রেস্ট্রিকটিভ ক্লজ ইন ইচ অফ দ্য সেন্টেন্স অ্যাবভ ইজ আন্ডারলাইন। নাও অবজার্ভ হোয়াট হ্যাপেন টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইফ উই রিমুভ দ্য রিলেটিভ ক্লজ। যেমন দ্য হাউস ইজ আ ভেরি স্পেশাল হাউস, কিন্তু কোন হাউস প্রশ্ন থেকে যাচ্ছে, তাই তো। আই অলওয়েজ রিমেম্বার দ্য রিভার, কিন্তু কোন রিভার। ইয়েস্টারডে ওয়াজ দ্য ডে, কেমন ডে। দ্য ইট ওয়ার এ টাইম, কেমন টাইম। আই ডু নট নো দ্য রিজন, কিসের রিজন। তার মানে কি এখানে আমাদের ইনফরমেশন গ্যাপ থেকে যাচ্ছে। When we remove a restrictive clause, the nouns are no longer identifiable and the sentence contain much less information. As you can see from the examples above, instead the listener or reader is left with question, মানে কোশ্চেন থেকে যাচ্ছে কেন কিভাবে। অন্যদিকে নন রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে কি, নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজেস গিভ আস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট আ নাউন দ্যাট হ্যাজ অলরেডি বিন আইডেন্টিফাইড, অলরেডি আমার আইডেন্টিফাই করা হয়ে গেছে। বাট দিস ইনফরমেশন ইজ নট এসেন্সিয়াল ফর দ্য সেন্টেন্স টু মেক সেন্স। Only two of the relative adverbs where and when can be used to introduce non-restrictive relative clause, why ব্যবহার করা হয় না। Note that non-restrictive relative clauses must be set apart from the rest of the sentence by comma. তাহলে কমা দিয়ে কিন্তু আলাদা করতে হবে, দেখো এই জায়গায়। হ্যাঁ তাহলে প্যারিস অলরেডি তো আমরা বুঝতেই পারছি এটা কোন শহর। তিনভাবে দ্য ব্লু হাউস অন দ্য কর্নার, অলরেডি আমরা বলে দিচ্ছি ওই কোনার ওই ব্লু হাউসটা, তাহলে তো আমরা এখানে আর ক্ল্যারিফাই করার দরকার নেই। আই লাভ ক্যাজুয়াল ফ্রাইডেস, আমি তো ফ্রাইডের কথাই বলছি। মে, আমি তো মে তো বলছি, মে ইজ মাই ফেভারিট মান্থ অফ দ্য ইয়ার, অতএব বার্থ ইনফরমেশনের দরকার নেই, কিন্তু আমি এগুলো দিচ্ছি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য আর কি। ইন দ্য এক্সাম্পলস অ্যাবভ দ্য আন্ডারলাইন রিলেটিভ ক্লজেস মেয়ারলি গিভ এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন্স, দে ডু নট ডিফাইন দেম। দ্য সেন্টেন্স উড স্টিল মেক সেন্স ইভেন ইফ দ্য রিলেটিভ ক্লজেস আর রিমুভড, which is how we know that we are dealing with non-restrictive clauses. For example, Paris is the most beautiful city in the world. The blue house on the corner is the house I want to buy. I love casual Fridays. May is my favorite month of the year. এখানে কি কোনো প্রশ্ন আছে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে? একদম ফুল মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। ফর্মালিটি বলছে রিলেটিভ অ্যাডভার্বস আর ইউজড ইন ডেইলি স্পিচ অ্যান্ড রাইটিং টু টেক প্লেস ইন দ্য স্ট্রাকচার প্রিপোজিশন প্লাস উইস। This structure is considered very formal, in which is usually used in academic writing, particularly formal speech. For example, this is the house which I was born, না বলছে in which I was born. April 10th is the day on which, আমরা জানি দিনের আগে দিনের সাথে on বসে, তাই না? Do you know the reason? Reason was for বসে, why the sky is blue. This sentence all sound too formal for daily use. Instead we usually use relative adverbs instead. This is the house where I was born, অথবা where I was born or in which I was born. April 10th is the day when I met my husband, or এখানে on day মানে on which I met my husband. Do you know the reason why? অতএব do you know the reason for which, তাহলে এইভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে ফর্মাল কিন্তু প্রিপোজিশন প্লাস which। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, বলছে রিলেটিভ অ্যাডভার্বস আর ইউজড টু ইন্ট্রোডিউস কি জিনিস স্যার অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজেস। Which of the following is not a relative adverb? স্যার হু। ও তাই তো, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইনক্লুডস রেস্ট্রিকটিভ So essential information. Essential information. Complete the following sentence. কি হবে এখানে? Sir, when? হ্যাঁ মানডে একটা দিন, তাই তো সময়, তাহলে কি হবে when ইউজ করব। Complete the following sentence. That's dash I haven't called you for so long. That's why, নাকি reason. Yes sir, Which that's why. sentence is punctuated correctly? এটা খুঁজে বার করো।
স্যার এই নাম্বারটা সবাই কি একমত এই নাম্বারটা? ওকে, তাহলে এখানে এবং এখানে কমা, এখানে ভুল কারণ কোনো কমা নেই, তাই না? এটাই নন এসেনশিয়াল ইনফরমেশন। অলরেডি আমি বলেছি মাই ব্রাদার্স হাউস, বার্থ ইনফরমেশন আমার এটা নন রেস্ট্রিক্টিভ। আবার এখানে আই ইউজ টু স্পেন্ড, এই জায়গায় ভুল করে কমা ইউজ করা হয়েছে। আই ইউজ টু স্পেন্ড আলো, এবারে অবজেক্টের সাথে আবার ভার্বের পার্থক্য দেখে দেওয়া হয়েছে, এগুলো কমার ভুল। আচ্ছা, তো তাহলে এই পর্যন্ত রাখলাম, সবাই সুন্দর করে পড়ে ফেলবা। জি স্যার। Okay. So very good for your patience hearing, for patience staying in this class. Okay. আচ্ছা, কারো কোনো কথা আছে এমনিতে? না স্যার। না স্যার। আচ্ছা, একজন বলেছে ফ্যাক্টিটিভ ভার্ব এবং ডাইট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? ডাইট্রানজিটিভ এবং ফ্যাক্টিটিভ ভার্বের মধ্যে পার্থক্য কি? What is the difference between ditransitive and factitive verb? স্যার যেখানে দুইটা অবজেক্ট থাকে সেটা সেটা কি ফ্যাক্টিটিভ নাকি ডাই? হ্যাঁ, স্যার ডাইট্রানজিটিভ। ফ্যাক্টেটিভ স্যার। ফ্যাক্টিটিভে দুটো স্যার অবজেক্ট দুই থাকে। স্যার ডাইট্রানজিটিভ। হ্যাঁ, ফ্যাক্টিটিভ, তাই তো? ফ্যাক্টিটিভে হচ্ছে কি কি থাকে? সাবজেক্ট স্যার স্যার প্লাস হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস অবজেক্ট অবজেক্ট Object প্লাস plus- কমপ্লিমেন্ট, তাই তো? কমপ্লিট। জি স্যার। এটা হচ্ছে, তার মানে জি, দুটো স্যার। অবজেক্ট থাকে না, একটা অবজেক্ট থাকে একটা কমপ্লিমেন্ট থাকে। আর ডাইট্রানজিটিভে কি থাকে? ডবল দুইটা অবজেক্ট। হ্যাঁ, এখানে অনেকে আমরা বারবার মিস করছি এবং কোশ্চেন আসছে। এখানে কি হবে? সাবজেক্ট প্লাস হচ্ছে ডাই ট্রানজিটিভ প্লাস হচ্ছে কি প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অর ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, এই Direct জায়গায় object। দিয়ে ফেলা হচ্ছে। হ্যাঁ, তার মানে কি আই শোড হিম মাই মোবাইল ফোন, এটা কি ডাইট্রানজিটিভের নাকি ফ্যাক্টিটিভ ভার্বের? এটা কি স্যার ফ্যাক্টিটিভ? ফ্যাক্টিটিভ। এটা কি ফ্যাক্টিটিভ? ডাইট্রানজিটিভ। স্যার ডাইট্রানজিটিভ। মানে মাই মোবাইল ফোন আর হিম একই জন? না স্যার না আলাদা। হ্যাঁ, হ্যাঁ স্যার। না স্যার আলাদা। আমি আর মোবাইল ফোন আর হিম কি একই জন? না স্যার। স্যার এটা আলাদা অবজেক্ট, এটা আলাদা জিনিস, দুটা কি এক জিনিস? না স্যার। কেন মিস করো তোমরা এখনো? অথবা বললাম আই ফাউন্ড হিম হ্যাপি, এটা কি হবে? এইটা স্যার হ্যাঁ, এটা ফ্যাক্টিটিভ, তাই না? হিমটা হচ্ছে জি। হ্যাপি, কাকে বোঝাচ্ছে? হ্যাপি বলতে আমাকে বোঝাচ্ছে না হিমকে বোঝাচ্ছে? হিমকে স্যার বোঝাচ্ছে। হিম। তাহলে ওর সাথে লিঙ্ক থাকতে হবে, তো কমপ্লিমেন্ট হতে হবে। এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব আর এটা হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের মতো। আগামী ক্লাসে আবার কথা হবে। বাই। জি স্যার। বাই। আল্লাহ হাফেজ।